কি অবস্থা? এই তো ভালো, তোমার বলো। এই তো দাদা ভালো। শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। কেমন আছো প্রথমত বলো। ভালো আছি, প্রথমে বলছি। তো তুমি কেমন আছো সেটা বলো। আমিও ভালো আছি। আর দেরি হয়ে গেল একটু না? হ্যাঁ, সমস্যা নাই। ওই আমার আর কি নেটে প্রবলেম দিছিল তো এটার জন্য আর কি। ঠিক আছে, অসুবিধা নেই। সব ঠিক তো আছে তো আসলে তাহলে? দর্শক, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। আমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আসলে দর্শকদেরকেও কিছু বলতে চাই যে এতদিন আমরা পডকাস্ট আর কি ভিডিওটি করতে পারি নাই। তো আর কি অনেক সমস্যার হুম হুম। কারণে এবং অনেক কাজকর্ম থাকে তো এটার জন্য আর কি পডকাস্ট ভিডিও করতে পারি নাই। তো দর্শকরা আর কি এপার বাংলা এবং দাদা আছে হাজরা দাদা। তো হাজার দাদা তো হুম। তোমার নামটা বলে দাও দাদা। আমার নাম গণেশ। ঠিক আছে, তাহলে তোমার হাজরা রিয়াক্টিং বলে রাখবো গণেশ, কি? আমার ইউটিউব চ্যানেল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অবশ্যই। ঠিক আছে, আমি একটু সাউন্ডটা হাজরা বলে বাড়িয়ে দিই, রাখবো। হ্যাঁ। হ্যাঁ, সাউন্ডটা বাড়িয়ে দাও। হ্যাঁ, আচ্ছা। তো আসলে হাজরা দাদা আসলে ইন্ডিয়া থেকে আর আমি আছি বাংলাদেশ থেকে। তো দাদার সাথে আজকে মেসেঞ্জারে প্রায় কথা হয়। তো দাদাও কিন্তু অনেক ভালো ভালো হুম ভিডিও তৈরি করে এবং অনেক আপডেটও দেয়। তো দাদা নিজস্ব ভাবে আপডেট জানায়। তো ভক্তরাও দেখে। তো দাদার চ্যানেল লিঙ্কটি আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো। তো দাদা কিন্তু অনেক ভালো ভালো ভিডিও তৈরি করে। তো আমি বাংলাদেশ থেকে ভিডিও তৈরি করি এবং দাদা উপর বাংলা অর্থাৎ ইন্ডিয়া থেকে ভিডিও তৈরি করে। তো দাদার সাথে আরকি অনেক কথা হয়। দাদা বলে যে আরকি দাদা তো অনেক ব্যস্ত মানুষ। তোমরা সকলেই জানো যে কাজ করে, অনেক জব করে। জব করার হ্যাঁ হ্যাঁ। পরে একটু সময় পেলে ভিডিও দেয় তোমাদেরকে। তো দাদার একটা আমি ছোট বিকেলে, খাটো বেশিরভাগ চ্যানেল আছে। বিকেলের সময়টা করি করি। হুম। হ্যাঁ, তো এটার জন্য আরকি ভিডিও দিতে পারি না আমরা। তো আজকে কাজের জন্য অনেক। তো কালকে আরকি আমরা পডকাস্ট ভিডিওটা করতাম। দাদা বলছিল। তো দাদার আরকি কাজের অনেক প্রেশারের জন্য আরকি করতে পারি নাই। তো আজ আরকি ভাবলাম যে শনিবারে আরকি ভিডিওটা হুম করা হুম। উচিত। তো দাদাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ইন্ডিয়া থেকে এবং আমরাও চাই। না না, ওরকম কোনো ব্যাপার নেই। অবশ্যই তুমি বলেছো, আমি আমিও খুশি তুমি বলেছো আমাকে যে একটা ব্রডকাস্ট ভিডিও করবে। আর এবার তুমি আমাকে কমেন্ট করেছিলে, আমি কমেন্টটা অনেক পরে দেখেছিলাম। তারপরে আমি তোমার রিপ্লাই করেছিলাম যে আমাকে জানাও, মেসেজ করে জানাও। আমার ডিসক্রিপশনে ফেসবুকের লিংক দেওয়া আছে আর কি। তো সমস্যা যাই নাই। হোক, তো আজ আমরা এমনি অসুবিধা নেই অ্যাকচুয়ালি। হ্যাঁ, তুমি বলেছো, এটাই আমি খুশি। তো সমস্যা নাই। আজকে আমরা কিছু অনেকক্ষণ আছি সময়। তো যাবো আরকি আজকে আমরা নতুন মুভির আপডেট এবং নতুন মুভি রিলিজ ডেট এবং বক্স অফিস নিয়ে আজকে অনেক কথাবার্তা বলবো। তো সবাই আমাদের হুম। চ্যানেলের সাথে থাকবে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি শেয়ার করে দিবে যেন অনেক দূরে থেকে দর্শকরা দেখতে পায় এবং অনেক উৎসাহ হয়। তো এটা তো দাদা শুরু করো। হ্যাঁ একদম, চলো। তো তাহলে তোমাদের ওইখানে তো প্রথমে শুরু করি সুপারস্টার জিদ্দার দিয়ে, যেহেতু আসলে সুপারস্টার জিদ্দার তুমি ভিডিও তৈরি করেছো, অনেক দেখেছি, অনেক পরিশ্রম করছো। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। তোমাদেরকে বলছি আমি আবার যে দাদা অনেক সুপারস্টার জিদ্দাকে নিয়ে ভিডিও তৈরি করে। তো আরো অনেক সুপারস্টার আছে তাদেরকেও ভিডিও তৈরি করে। তো দাদা অনেক আর কি জিদ্দাকে সাপোর্ট করেছে এবং জিদ্দাকে অনেক ভালোবাসে দাদা। তো জিদ্দার জন্মদিন উপলক্ষে কিন্তু সুপারস্টার জিদ্দার বাড়িতে গিয়েছে, আশেপাশে একটা বাড়িতে ভিতরে আর কি প্রথমবার ঢুকতে গেছিলাম। পারেনি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে সুপারস্টার জিদ্দার ভক্ত একজন আমার সামনে এই চ্যানেলে উপস্থাপন করছি। তো আরকি আমারও একদিন স্বপ্ন আছে যে ইন্ডিয়ায় যাওয়ার জন্য, দাদার সাথে দেখা করার জন্য। তো দাদাকে অনেক ধন্যবাদ জানাই যে সময় দেওয়ার জন্য। সমস্যা না, আজকে আমরা অনেক কথা বলবো। তো দাদা, তো সুপারস্টার হুম। জিদ্দার যে আপকামিং যে বড় বড় প্রজেক্ট সেটি তো আমরা ভেবেছিলাম যে আসবে ৫৮ নাম্বার কি আসবে এবং কি বড় মুভি নিয়ে এবং কি বড় বাজেট নিয়ে মুভি আসবে। তো এটা কিন্তু আমরাও এক্সাইটেড হয়েছিলাম বাংলাদেশ থেকে এবং তোমরা ইন্ডিয়া থেকে কিন্তু অনেক অপেক্ষায় ছিল যে সুপারস্টার জিদ্দার ৫৮ নাম্বার কি মুভি আসতে যাচ্ছে। তো এই যে আমরা ভাবলাম যে হঠাৎ বলিউডে সুপারস্টার জিদ্দার, যেখানে সালমান খান, শাহরুখ খান এবং বলিউড বড় বড় সুপারস্টাররা সেখানে তার গিয়ে সাথে। তাদের নিজস্ব একটা ফ্ল্যাট কিনে এবং হাউস থাকে, সেখানে গিয়ে তারা নতুন নতুন মুভি হোক বা ওয়েব সিরিজ হোক সেখানে তারা অভিনয় করে। তো আমরা ভাবলাম যে সুপারস্টার জিৎ সেখানে আছে এবং সেখানে অবস্থান করছে। তো হতে পারে আমরা বড় কোনো বলিউড মুভি হোক বা কোনো ওয়েব সিরিজ হোক সেটার জন্য আমরা সুপারস্টার জিৎটাকে দেখতে পাবো। তো এর ভিতরে কিন্তু একটা আপডেট চলে এসেছে যে অরিত্রতা তিনি আর কি গল্পটা লিখেছেন। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো এই মুভির যে খুব তাড়াতাড়ি যে অ্যানাউন্সমেন্ট শুরু করলো, তো এটার আসলে বিষয়ে তুমি কি বলবে?
দেখো, প্রথমত আমরা অ্যাজ এ অডিয়েন্স, আর সব থেকে বড় কথা জিদ্দার যারা আর কি ভক্তরা রয়েছে, তারা সত্যি বলতে এর জন্য কিন্তু প্রস্তুত ছিল না। মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এর জন্য কেউই প্রস্তুত ছিল না। সবাই প্রস্তুত ছিল লায়নের জন্য। এটা জাস্ট মানে একটা আচমকা আপডেট এসে গেছে একটা, বলতে পারো কে বলে বিপ্লবী কে বলে ডাকাত। আর সত্যি বলতে অনেকেই মনে করছে যে ছবিটা হয়তো জিদ্দার সেরকম কামব্যাক হবে না বা এরকম, অনেকেই হয়তো এরকম মনে করছে। বাট আপনাদেরকে, আমি সবাইকে বলতে চাই, তোমাকেও বলতে চাই, যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এটাও কিন্তু সেরকমই একটা গল্প। আপনার যদি রঘু ডাকাত দেখো, তুমি যদি রঘু ডাকাতের গল্পটা অবশ্যই জানো, তো সেম টাইপের কিন্তু গল্প, মানে সেটাও একটা স্বাধীন মানে আর কি কাইন্ড অফ বিপ্লবীর গল্প। তো সেম গল্প কিন্তু আসছে। এবং যদি আমি এই কথাটা বারবার আমি আমার ওই ভিডিওতে বলে এসেছি, যে দুর্গাপুজোতে আমাদের এখানে পুজোতে রঘু ডাকাত রিলিজ করছে। তো রঘু ডাকাত যদি ওয়ার্ক করে যায়, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এটাও কিন্তু ওয়ার্ক করে যাবে। আর আমার মনে হয় যে ছবিটা ওয়ার্ক করবে। জিদ্দা জিদ্দা অবশ্যই একটা ভালো চয়েস করেছেন। মানে বলতে পারো যে প্রতীক্ষিত বাসু একজন সেরকম হয়তো পরিচালক নয়, নতুন পরিচালক, সেরকম হয়তো সেরকম মানে বড় হিট হয়তো এখন পর্যন্ত দিতে পারেনি। তবে হয়তো সে এই কাজটার মাধ্যমে সেরকম হিট দিতে পারবে। আর পাশাপাশি অরিত্রদাকে নিয়ে অনেক ট্রোল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এর আগে তো তার ছবিগুলো সেরকম ওয়ার্ক করেনি, কি স্ক্রিপ্ট লিখেছে কি না লিখেছে, এরকম ভাবে অনেক ট্রোল হচ্ছে। বাট ভাই, আমি একটা মনে করি যে সবার কাছে সুযোগ আছে বদলার, মানে সেরকম আর কি জবাবটা দেওয়া। তো আমার 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 এটা উইশ থাকবে এবং আমার ইচ্ছা থাকবে যাতে অরিত্রদা ভালো কাজ করুক, এর মাধ্যমে হয়তো সবাইকে যেন সে জবাবটা দিতে পারে অ্যাকচুয়ালি। মানে এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের মধ্যে। আর ইভেন একটা কথা বলে রাখি, লাস্ট মৃগয়া বলে একটা ছবি আসছে অরিত্রদা, স্ক্রিপ্টের কাজও ও করেছে পাশাপাশি আর কি। তো ওতে কিন্তু মানে আমরা ক্যারেক্টার গুলোকে দেখলাম বিভিন্ন, মানে গল্পটার একটা ছোট্ট আঁচও পেলাম। তো প্রেজেন্টেশন এখনো পর্যন্ত খুব ভালো লাগছে কিন্তু মৃগয়া। তো সেখানে মানে বললে হবে না যে অরিত্রদা খারাপ কাজ করছে বা কিছু। সে কিন্তু ভালোই কাজ করছে এবং আশা করবো যে তার এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটা ওয়ার্ক করে যাবে। তো এটাও আমরা চাই। তো যেহেতু তার ছবি সুভাষটা জিদ্দাকে নিয়ে, তো সুভাষটা জিদ্দাকে নিয়ে আসছে, তো তার মুভি আমরা দেখেছি যে তিনি যেসব মুভি গল্প লিখেছেন, সে বেশিরভাগ মুভি গল্প লিখেছেন যে ফ্যামিলি ড্রামা দিয়ে, ফ্যামিলি ড্রামা এন্টারটেনমেন্ট এইসব মুভির বেশি গল্প লিখেছেন। তো এটা আমরা আশাবাদী যে আসলে এটা ভক্তরা কিন্তু চাইছে না যে সুভাষটা জিদ্দা এটা কি আপডেট বা কি অ্যানাউন্সমেন্ট শুরু করলো যে জিৎ ফিল্ম ওয়ার্ক থেকে। এটার সাথে কিন্তু গ্রাসরুট এন্টারটেনমেন্ট কোনো জড়িত নেই। তো জিৎ ফিল্ম ওয়ার্ক থেকে, এই প্রোডাকশন হাউস থেকে এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভিটা আসতে যাচ্ছে। তো এটা আসলে ভক্তরা কিন্তু এক্সাইটেড নেই বা বড় অপেক্ষায় নেই যে এটা কি মুভি আসতে যাচ্ছে। তো এটা আমরা আশাবাদী যে সুপারস্টার জিদ্দা যেভাবে তিনি কামব্যাক করবেন, এটা তো অত্যন্ত আমরা জানি আশামূলক যে সুপারস্টার জিদ্দা খুব বিগ ধামাকা নিয়ে ফিরবেন এবং তার যে ক্যারেক্টারটা দেওয়া হয়, যেকোনো রোল ছোট হোক বড় হোক রোল দেওয়া হোক সেটা নিয়ে অনায়াসে হবে। কিন্তু এই যে যে জার্নিটা সুপারস্টার জিদ্দাকে আমরা এতদিন পরে কিন্তু একটি ভালো একটা বলিউড মুভিতে দেখেছি, যে ওয়েব সিরিজ করেছে থাকিদা বেগম চ্যাপ্টার 2। এর থেকে কিন্তু তার কালেকশনটা কিন্তু বেশি হয়েছে। এটার জন্য আমরা দেখেছি বেশি পারিশ্রমিক পেয়েছে এবং বেশি সফলতা পেয়েছে, যেটি নেটফ্লিক্স সবথেকে বড় প্ল্যাটফর্ম। এত বড় সুপারস্টার জিদ্দা, তাও আবার হিন্দিতে গিয়ে মুভি ওয়েব সিরিজটা করেছে এবং তার সামনে কিন্তু আরো কিন্তু অনেক তোমার মুভির কাজও এসেছে এবং অনেক অফারও এসেছে। যে কিছুদিন আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যে অজয় দেবগন, তো তিনি একজন বড় একজন সুপারস্টার, তার সাথে কিন্তু যে আজাদ মুভি, এটার জন্য কিন্তু সুপারস্টার জিদ্দাকে কিন্তু অফার করা হয়েছিল যে ছোটখাটো একটা রোলে, তো এটা সুপারস্টার জিদ্দা কিন্তু রিজেক্ট করে দিয়েছে। তো সুভাষটা জিদ্দার কিন্তু যে গল্প ভালো লাগবে সেই গল্প তিনি করবেন, হতে পারে ছোট স্টার এবং বড় স্টার বা বড় বাজেট ছোট বাজেট যে কোনো মুভিতে তিনি অভিনয় করবেন। তো এটা আমরা আশাবাদী যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভিটি তার ভালো লেগেছে, মুভির গল্প ভালো লেগেছে। তো এটা দিয়ে কিন্তু ভক্তরা বলছে যে এই মুভিতে অ্যাকশন থাকবে না এবং অ্যাকশনের সিচুয়েশন দিয়ে আমরা সুভাষটা জিদ্দাকে পেতে না পারি, যেভাবে অসুর মুভিতে দেখেছি তেমনটা কিন্তু অসুর মুভিতে আমরা অ্যাকশন পাই। তো এই যে অ্যাকশন মুভি, এটা কিন্তু তুমিও জানো যে অলরেডি কিন্তু আনন্দ পত্রিকা থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে অ্যাকশন মাসালা থাকবে এখানে। সুপারস্টার জিদ্দাকে যদি আমরা এই অ্যাকশন মুভিতে না দেখতে পারি, তাহলে এটা আমার মনে হয় না যে তার ভক্তরা তাকে পছন্দ করবে বা তার ভক্তরা তাকে সাপোর্ট করবে। এটার বিষয় কি বলবো যে সুপারস্টার জিদ্দা কি অ্যাকশন না না, মুভিতে কি আমি ফিরবে? প্রথমত এটা এটা ক্লিয়ার করতে চাই তোমাদেরকে, যে জিদ্দার যে ছবিটা আছে কে বলে বিপ্লবী কে বলে ডাকাত, এই ছবিটা মানে অনেকে বলতে চায় সেটা ফ্যামিলি ড্রামা হতে চলেছে বা কাইন্ড অফ অসুরের মতো গল্প হতে চলেছে। কিন্তু এটা একদমই ভুল কথা। কারণ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যিনি অনন্ত সিংহ রয়েছেন, তার যদি জার্নিটা কেউ, আপনি যদি পড়েন বা সবাই যদি কেউ পড়ে থাকে,
তো সে কিন্তু মানে অনেক কিছুই এমন কাজ করেছে যেগুলো যদি সেভাবে আর কি ইউটিলাইজ বা পোর্ট্রে করা হয় সিনেমার পর্দায়, সেখানে কিন্তু অ্যাকশনও থাকবে, সেখানে কিন্তু একটা লড়াই থাকবে, এবং সেটা অবশ্যই কমার্শিয়াল ভাবে আর কি প্রেজেন্ট করা যায়। এবার এটা পুরোপুরি ভাবে প্রতীক্ষিত বাসুর হাতে, সে কিভাবে এটাকে প্রেজেন্ট করবে। সে চাইলে সে হয়তো একটা ব্যাপারটাকে একদমই আর্ট ফিল্ম হিসাবে দেখাতে পারে, সে চাইলে আবার কমার্শিয়াল ভাবে দেখাতে পারে। এবং যেহেতু সুপারস্টার জিৎ সে অ্যাকশন ছবি করতে ভালোবাসে, তো আমার মনে হয় যে সে অ্যাকশনের যে ফ্লেভার সেটা তো থাকবেই অবশ্যই। অস্ত্রাগার, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের যে বিষয়টা, সেটাও থাকতে চলেছে এই গল্পে। তো এই সমস্ত কিছু যদি সেভাবে দেখাতে চায়, অবশ্যই অ্যাকশনের টাচ তো থাকবেই। ইভেন এর আগে আমরা দেখেছিলাম ব্যোমকেশের উপরে দেবদা একটা ছবি বানিয়েছিল প্রতীক্ষিত বাসু। তো ওই যে ছবিটায় ফার্স্টে যে স্টার্টিংটা, দেবদাকে কিন্তু একটা অ্যাকশন করিয়েছিল। মানে ব্যোমকেশ যে প্রথমবার অ্যাকশন করছে, এটা সকলেই দেখে ভালো মানে বেঁচেছিল আর কি, ওটা সকলেরই ভালো লেগেছিল। তো সে কিন্তু চেষ্টা করে যে কমার্শিয়াল ভাবে প্রেজেন্ট করার। তো এটাই হচ্ছে দেখার যে সে তাকে কিভাবে প্রেজেন্ট করে। বাট এটা আমি আগেই বলে রাখছি যে মানে এখানে আগে থেকেই মানে এই ব্যাপারটাকে আর কি এতটাই সিরিয়াসলি ভাবে নেওয়া উচিত নয় যে অ্যাকশন থাকবে না বা কিছু। অ্যাকশন কিন্তু থাকবে, ঠিক আছে, অ্যাকশন থাকবে, জিজ্ঞাস ছবি বলে অবশ্যই অ্যাকশন থাকবে। এবং আমার মনে হয় দর্শকদের বা তার ফ্যানেদের নিরাশ করবে না প্রতিদিন মাস। এটা আমরা চাই অ্যাবসলিউটলি যে সুপারস্টার জিদ্দাকে আমরা অ্যাকশন মুভিতে দেখতে পাবো। তাহলে এতদিন কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম যে সুপারস্টার জিদ্দা কোনো বড় বাজেটের মুভি করছে না বা কোন পরিচালকের হাত দিয়ে তাই তিনি ভালো একটা কাজ পাচ্ছে না। তো এই টিজার এবং ট্রেইলার এটা যে পর্যন্ত আসবে না এই পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না। এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মুভির। কারণ একটা মুভির তোমার মেইন কাহিনী হচ্ছে ফার্স্ট লুক এবং টিজার এবং ট্রেইলার। এই ২ টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটা যখন ফার্স্ট আসবে লুকটা এটা আমরা দরকার। হ্যাঁ, এই জিনিসটি যখন আসবে এটা দর্শকরাও ক্লিয়ার ভাবে বুঝতে পারবে যে কিরকম সুপারস্টার জিদ্দাকে তারা কিরকম লুকে দেখতে চায় এবং কিরকম প্রেজেন্ট করতে চাচ্ছে এটা তারা অ্যাবসলিউটলি দেখতে পাবে। এটা আমরা আশাবাদী যে সুপারস্টার জিদ্দাকে এবার বড় ধামাকা এবং এরকম একটি কোনো ডাকাত মুভিতে আমরা দেখতে পাইনি বা অভিনয়ে সুপারস্টার জিদ্দাকে পাইনি। তো এবারে পেতে যাচ্ছি। এবারে আমার বাংলাদেশ থেকে কিন্তু এটা দেখার জন্য সবথেকে বড় এক্সাইটেড হয়ে আছে। তো এটা আসলে আমরা যখন দেখতে পাবো ফার্স্ট লুক এবং এটার ট্রেইলার এবং টিজার। তো এই মুভির শুটিং শুরু হবে কি মাসে? এটা কি কিছু গুঞ্জন এখনো কিছু শুনতে পাচ্ছ কি? হম হম। হ্যাঁ, এই মুভির শুটিং শুরু হওয়ার কথা অনুমান করা আছে জুলাইয়ের শেষের দিক করে আর কি। এখন এই ছবিটার রেকির কাজ চলছে, বিভিন্ন লোকেশন বাছা হচ্ছে। তো এই সিনেমাটার গল্প যেরকম, এখানে কিন্তু মানে যেহেতু একটা বড় আকারই বলতে পারো ছবিটা আসতে চলেছে, তো সেখানে কিন্তু একটা মানে কি বলবো লার্জার লাইফটা যাতে ফিল্মটা যাতে ওয়ার্ক করে সেরকম একটা সেরকম লোকেশন দেখতে হবে যেগুলো গল্পটার সাথে যায়। তো এখন অবশ্যই জোর কদমে কাজ চলছে প্রি প্রোডাকশনে, এবং অনুমান করা আছে যে জুলাই থেকে আর কি শুটিং এর কাজ চালু হবে। তারপরে দেখা যায় যে এই ছবির ফার্স্ট লুক। এবং দেখুন আমি একটা কথা বলি এখানে, যে ফার্স্ট লুকটা নিয়ে যদি বলি, তো প্রথমত অবশ্যই এই মুহূর্তে একটা ফার্স্ট লুক দরকার ছিল। জিদ্দার জিদ্দার অনন্ত সিংহের লুকটা দরকার ছিল। তাতে কি হতো, এই ছবির যে হাইপটা, যে ক্রেজটা, সেটা কিন্তু বরাবর বজায় থাকতো। আমার যেটা মনে হয় এটা বরাবর বজায় থাকতো এবং এই মুহূর্তে খুবই দরকার। কারণ এই ছবির অ্যানাউন্সমেন্টটা অতটাও মানে ওই যে একটা বিগ অ্যানাউন্সমেন্ট, আগুন অ্যানাউন্সমেন্ট সেরকম কিন্তু হয়নি। নর্মালি একটা জাস্ট একটা করেছে আর কি তারা। তো ওখানে একটা লুকের দরকার ছিল, বা যেরকম রাবণের অ্যানাউন্সমেন্টটা হয়েছিল সেরকম একটা ফার্স্ট লুকের দরকার ছিল। এরকম কিছু হলে সিনেমার হাইপটা কিন্তু এখন এই পর্যন্ত কমতে থাকে আমার যেটা মনে হয়। তবে যাই হোক, জুলাই থেকে হবে এটা ডেফিনেটলি বলা যায় শুটিংটা। তোমার আওয়াজটা আসছে না। আমরাও চাই যে অনন্ত সিং একটি ভালো একটি ক্যারেক্টার হিসেবে ফিরুক। তো তার ভক্তরা কিন্তু চাইছে যে সুভাষটা জিদ্দাকে এরকম রঘু ডাকাতের মতো সুভাষটা দেব যেভাবে করছে, সুভাষটা দেব যেভাবে ফ্যামিলি ড্রামা মুভি দিয়ে পুরো রাজত্ব করে গিয়েছে একটা সময়, এখনো কিন্তু করছে। তো সুভাষটা জিদ্দাকেও এরকম ভাবে প্রেজেন্ট করতে চাই দর্শকরা এবং ভক্তরা কিন্তু চাইছে। তো সব থেকে বড় আমি এক্সাইটেড হয়ে আছি যে সুভাষটা জিদ্দাকে কিন্তু আমরা সংগ্রামী বা যোদ্ধা মুভিতে কিন্তু কম দেখেছি। তো এবারে এটা আশাবাদী দর্শকদেরও ভালো লাগবে এই মুভিটা। যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটা দর্শকরা যা 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 দেখতে চাইছে আগে এই মুভিটা দিয়ে পেয়ে যাবে।
যদি এই মুভিটি যদি বক্স অফিস ভালো আনতে পারে বা ভালো একটা বিজনেস করতে পারে হলে, তাহলে এটা আমি নিশ্চয়ই যে সুপারস্টার জিদ্দাকে নিয়ে যে নেক্সট যে বড় বড় পরিচালকরা আছে তারা কিন্তু এরকম ভাবে কমার্শিয়াল মুভি তৈরি করার বড় একটা প্ল্যান করবে এবং সুযোগ পাবে। কারণ সুপারস্টার জিদ্দাকে এই মুহূর্তে প্রেজেন্ট করা খুব দরকার এবং হলে আনা খুব দরকার এবং এই মুভিতে পুরো অভিনয় করাটা খুব দরকার। কারণ সুপারস্টার জিদ্দাকে এরকম ভাবে আমরা প্রেজেন্ট আগে কখনো দেখতে পাইনি, যেভাবে অসুর মুভিতে পেয়েছি এরকম কিন্তু পাইনি। তো এটাও আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি ফার্স্ট লুক আসা দরকার এবং এটার বিগ আপডেট নিয়ে আসা দরকার। আমি এটা যে জানতে বেশি আরকি শুনতে পেরেছি যে এটার শুটিং সম্ভাবনায় জুলাই মাস থেকে শুরু হওয়ার বড় পরিকল্পনা করছে। তো সব ঠিক থাকলে কিন্তু শুরু হওয়ার বড় একটা পরিকল্পনা থাকবে। কারণ এটার লোকেশন কিন্তু পুরো ইন্ডিয়া, তোমাদের ইন্ডিয়ায় কিন্তু শুটিংটা করা শুরু হবে। তো এটা হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুটিং এর জন্য কিন্তু বাইরে যাবে। যেটা আর অনেক খরচা হয়। কিন্তু এটা দিয়ে দেখেছি আমি কিছু দর্শকরা ট্রোল করেছে যে সুপারস্টার জিৎ এখন বড় বাজেটের মুভি পাচ্ছে না। কোনো কমার্শিয়াল মুভি পাচ্ছে না যেটি বাজেট বেশি ৭ থেকে ৮ কোটি টাকা। তো দর্শকরা আরকি এটা দিয়ে দেখেছি, আমি ভিডিও দেখেছি যে বলছে ৭ থেকে ৮ কোটি টাকার মতো বক্স অফিস বেশি। তো এটার জন্য কিন্তু সুপারস্টার জিৎ পিছিয়ে আছে এবং এটার জন্য করতে পারছে না বক্স অফিসের জন্য এবং বাজেটের জন্য। এটা তুমি কি বলবে এটার বিষয়ে? তো একটু প্রবলেম হয়ে গেছিল নেটওয়ার্কটার জন্য। হ্যাঁ, সমস্যা নাই। শোনা নেটে যাচ্ছে? প্রবলেম হ্যাঁ, হুম, ঠিক আছে। মানে বলতেছি আমি যে সুভাষটা জিদ্দাকে কিন্তু অনেকে বলছে যে ট্রল করছে। এটার দ্বিগুণ থাকা হবে। তো এটার বাজেট হচ্ছে ৫ থেকে ৬ কোটি টাকার মতো কিন্তু বাজেট অনায়াসে কিন্তু বলা করার একটা প্ল্যান করছে। কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু আগে যেসব মুভি করত, সেসব মুভি কিন্তু সুভাষটা জিদ্দার প্রোডাকশন হাউস থেকে এসেছে এবং বর্তমানেও কিন্তু আসছে। তো আমরা দেখছি যে চেঙ্গিস মুভি কিন্তু ক্ষেত্রে নিজের প্রোডাকশন হাউস থেকে করেছে। কোন বড় প্রোডাকশন হাউস বা বড় প্রজে প্রযোজনা এবং বড়, বড় কিন্তু প্রডিউসাররা কিন্তু আসেনি। সুভাষটা জিদ্দা কিন্তু নিজে কিন্তু এইসব মুভি করে থাকে। তো আমার মনে হয় না যে সুভাষটা জিদ্দার বাজেটের কারণে এবং বড় যেকোনো একটা মুভি নিয়ে আসবে সেটি বাজেটের কারণে সুভাষটা জিদ্দা করছে না এবং কোন পরিচালক আসছে না। এটা এটা আমার মনে হয় মিথ্যে। কারণ সুভাষটা জিদ্দা কিন্তু বাজেটের থেকে কম নাই। বাজেট নিয়ে কিন্তু তিনি ভয় পায় না। তিনি কিন্তু ইন্টারভিউতে কিন্তু সবার সাক্ষাৎকার বলে দিয়েছে যে একটা মুভি যদি দ্বিগুণ বাজেট থাকে সেই মুভিটা গল্প ভালো হলে সেই মুভিটি করা যাবে। এটা কিন্তু সুভাষ জিৎ অ্যাবসলিউটলি বলে দিয়েছে। তো এখন কিন্তু যারা ট্রল করছে যে তারা অলরেডি বলছে যে বাজেটের জন্য সুভাষটার আছে। তো এটার কি বিষয় বলবে তুমি বক্তব্য অনুযায়ী? হুম, দেখো জিদ্দা অনেকদিন ধরেই মানে প্রথম মানে সুপারস্টারদের মধ্যে জিদ্দাই মানে তার প্রোডাকশন হাউস রান করেছে আর কি, শুরু করেছে দেবদারও আগে। তো দেখো প্রথমত নিজস্ব একটা মানে একটা প্রোডাকশন হাউস চালাতে গেলে অবশ্যই তোমাকে মার্কেটটা তো অবশ্যই দেখতে হবে যে আমি কতটা নিয়োগ করলে কতটা উঠে আসবে। এবং জিদ্দা একটা জনরাতে কাজ করে গেছেন এবং সে অ্যাকচুয়ালি দর্শকের কথা মাথায় রেখেছে যে দর্শক এখন অ্যাকশন ছবি চাইছে, কমার্শিয়াল ছবি চাইছে, এবং আমাদের বাংলাতে অনেক দিন ধরে অ্যাকশন ছবি হচ্ছিল না। তো জিদ্দা একের পর এক সেটা ট্রাই করে গেছে এবং আমাদের কোভিড এর পরেও কিন্তু সে সেই জনরাটাকে বেস্ট করে কাজ করেছেন আর অ্যাকশন ছবি। তার আগে আমরা দেখেছি যে অন্যান্য যে প্রোডাকশন হাউস রয়েছে তারা মানে প্রায়শই আর কি তারা ফ্যামিলি ড্রামায় করে আছে, যেহেতু অ্যাকচুয়ালি ওরা লাভটাকে বুঝতে এসেছে। কিন্তু আমি সত্যি বলতে প্রথম মানে এরকম একটাকে দেখেছি যে নিজস্ব প্রোডাকশন হাউস চালাচ্ছে এবং সে সেখানে দর্শকদের কথা মাথায় রাখছে আর কি। মানে আমি অ্যাকশন জনরা করতে ভালোবাসি এবং আমি অ্যাকশন ছবিটাই করে যাব এবং আমার যে অডিয়েন্স আছে তারা যাতে খুশি থাকে। তো এই মানুষটার যে ইচ্ছাটা বা এই যে চাওয়াটা, এটা আমার খুব ভালো লেগেছে প্রথমত। এবং যারা রয়েছে যদি আমরা বলি দেবদাকে বক্স অফিস কিং, দেবদা মার্কেটটা বুঝে কাজ করেছে। দেবদা আমরা দেখেছি যে ফ্যামিলি ড্রামা করে করে আজকে একটা বিরাট অডিয়েন্স করতে পেরেছে। হঠাৎ করে সে একটা অ্যাকশন ছবি নিয়েছে খাদানের মতো, এবং মানুষ কিন্তু তাকে দেখতে চাইছিল। খাদানের যেরকম অবতারে আমরা অ্যাকশন অবতারে দেবদাকে দেখতে পেরেছি অ্যাকচুয়ালি, তো মানুষ কিন্তু তাকে সেভাবে দেখতে চেয়েছিল, যার জন্য খাদান আজকে এত বড় হিট। খাদান মানে দেবদাকে যে পুরোনো অবতারে মানুষ দেখতে পেয়েছে, এটাতে সবাই খুশি, আমিও খুশি। তো অবশ্যই মানে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি অবশ্যই থাকে, এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে তো মানে বেশি বাজেট নিয়ে কাজ খুব কম হয়, তুমি যেটা মানে হয়তো জানো। এখন ইদানিং আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি সিনেমাগুলোর বাজেট অনেক হচ্ছে, কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যদি বলি এখন বাজেট লিমিটেড বাজেটে কাজ হচ্ছে। খাদান হয়তো একটু বেশিতে হয়েছিল, বা আপকামিং রঘু ডাকার যে ছবিটা সেটাও একটু বেশিতেই হচ্ছে আর কি। আহ ভালো বাজেট নিয়ে কাজ হচ্ছে।
সেখানে এসবিএফ রয়েছে, পাশাপাশি দেবদার প্রোডাকশন হাউসে রয়েছে। তো দেবদা এখনো, সরি, জিৎ দা এখনো পর্যন্ত যে লিমিটেড বাজেটে কাজ করছে, আশা করবো যে আগামী দিনে সে হিউজ বাজেটের নিয়ে কাজ করবে। এবং যেটা বলবো সেটা হচ্ছে লায়ন ছবিটা, লায়ন ছবিটা হতে পারে একটা বিগ বাজেট কাজ। তুমি যেটা বলেছো যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবিটাও একটা লিমিটেড বাজেটের উপরই কাজ হবে। ওই 5-6 কোটি, অ্যারাউন্ড 7 কোটি এরকম থাকবে। হিউজ বাজেট হবে না। গল্পটাও সেরকমই যে যদি তারা এক্সট্রা অর্ডিনারি যদি সেভাবে প্রেজেন্ট করতে পারে, অবশ্যই সেখানে বাজেট খরচা হয়। কিন্তু বাংলা সিনেমার মার্কেট দেখতে গেলে তাদেরকে একটা লিমিটেড বাজেট অবশ্যই রাখবে। এবং সত্যি বলতে জিদ্দা যেহেতু অনেকদিন পর সিনেমা নিয়ে আসছে, তার একটা সিওরিটি দরকার যে এই ছবিটার মাধ্যমে আমাদের সেই লাভটা উঠে আসবে কিনা। তো অবশ্যই এই ছবির বাজেট একটা লিমিটেড হবে। কিন্তু যদি লাইন হয়, লাইন ছবির বাজেট কিন্তু হিউজ হবে। এটাও আমরা চাই। তো দর্শকরা কিন্তু অনেক ভক্তরা অপেক্ষায় আছে যে সুভাষটা জিতে। এটা যখন আসবে এটা তখন দর্শকরা জানে যে সুভাষটা জিতের কি ক্রেজ বাংলা ইন্ডাস্ট্রিতে এবং কিরকম দম আছে। এবং টলিউড বস এরকম ভাবে হয়নি। তাকে সুভাষটা জিত এবং টলিউডের বস বলতে হয় এই জন্য তার দম আছে এবং তার জ্বর অলরেডি শুরু হয়ে যাবে। তো আমরা কিছুদিন পরে দেখতে পাবো। কারণ সুভাষটা জিতটা ১ বছরে যদি একটা মুভি আনে সেটা যে কিরকম ক্রেজ বাংলাতে এটা আমরা অলরেডি দেখতে পাই এবং ভক্তরাও দেখতে পায়। তো সেটা অ্যাবসলিউটলি কয়েকদিন পরে আমরা দেখতে পাবো। তো এটা নিয়ে এখন আর কিছু কথা বলতে চাই না আমরা। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো এটা সময় আসলে আমরা বুঝতে পারবো এবং বাংলাতে কিরকম ঝড় শুরু হবে সেটাই। তো লায়ন মুভির যে ব্যাপারটা ক্লিয়ার ভাই বলেছিলে তুমি। তো সেটা আরকি ভক্তরাও অপেক্ষায় আছে যে লায়ন মুভি দেখার জন্য। কারণ দুই বাংলাতে কিন্তু ঝড় শুরু হবে। তো রায়ান রাফি অলরেডি তার তাণ্ডব মুভি নিয়ে ব্যস্ত আছে। তো তাণ্ডব মুভির অলরেডি কিন্তু টিজার রিলিজ হয়েছে। তো টিজারটা কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে। তো দুই বাংলাতে যদি লায়ন মুভি রিলিজ দেওয়া হয় তাহলে এটা কিন্তু আমি নয়, এটা কিন্তু গোটা বাংলাদেশ এবং গোটা ভারতবর্ষ কিন্তু কিরকম ক্রেজ, এটা কিন্তু ক্ষমতা সুপারস্টার জিদ্দারও আছে। আমরা দেখেছি বস টু কিন্তু বাংলাদেশে অলরেডি রিলিজ হয়েছে। টিজার এবং ট্রেলার যেটা পারফরমেন্স করেছে এটার বাদশাদের থেকে ডন। বেশি আর কিছু চাই। বাদশা তার ডনও কিন্তু আছে বাংলাদেশে। তো বাংলাদেশ কিন্তু সুপারস্টার জিতের এই যে কিছু কিছু ভক্তরা তোমার ফেসবুকে পোস্ট করে এবং অনেক দেখতে পাই যে সুভাষটা জিতে বাংলাদেশে এরকম পারফরমেন্স করেনি, তার মুভি ফ্লপ হবে বা সুপার হিট দিতে পারবে না। তো আর কি ভক্তরা কিছু জেনে রাখো কথা যে বস টু বাংলাদেশে কিন্তু কোটি টাকার উপরে কিন্তু বিজনেস করেছে এবং বাদশাদার হ্যাঁ, ডন এটাও কিন্তু কোটি টাকার মতো কিন্তু বিজনেস করেছে। কিন্তু আমাদের বাংলাদেশে যে সুপারস্টার মুভি ইন্ডিয়াতে রিলিজ হয় তো সেটা কিন্তু ফ্লপই হয়, সেটা কিন্তু ভালো একটা বিজনেস করতে পারে না। তো শাহিব খানের কিন্তু তুফান মুভি কিন্তু ইন্ডিয়া রিলিজ হয়েছিল, আমার মনে হয় না কোটি টাকার মতো বক্স অফিস কামিয়ে নিচ্ছে। তো এটা কিন্তু আদৌ কিন্তু সম্ভব হয়নি, কারণ এক ছবি কিন্তু আরেক দেশে কিন্তু চলে না। কিন্তু আমাদের সুপারস্টার জিতের কিন্তু বাংলাদেশে কিন্তু সেসব মুভি চলে, আমরা দেখেছি, এটা বাস্তব। এটা আমার মুখের কথা না, সবাই তো বস টু কিন্তু বাংলাদেশ যে সময় রিলিজ দিয়েছিল সেটা কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে। তো এখন কিন্তু বস থ্রির জন্য কিন্তু অপেক্ষায় আছে বাংলাদেশে, ভক্তরা কিন্তু অপেক্ষায় আছে। কিন্তু লায়ন মুভি যে কিছু কিছু গুঞ্জন শুনতে পাচ্ছি আমরা যে লায়ন মুভি যে শুটিং শুরু হবে না, তো এটা আসলে এটা আমিও পাচ্ছি না। তো এটা তোমার কি আপডেট আছে যে লায়ন মুভি কি আদৌ কি সম্ভব হবে শুটিং শুরু হওয়ার? দেখো, আমি বলবো যে দেখো অনেকটা বলতে পারো প্রিপারেশন নেওয়া আছে লাইন ছবিটা নিয়ে। লাইন যে জিদ্দার সাথে হবে বা রায়ান রাফি ডিরেক্ট করবেন বা স্ক্রিপ্টের কাজ বলো, অনেকটা কিন্তু প্রিপারেশন নেওয়া আছে। এবং লায়ন ছবিটা 3টে পার্টে হওয়ার কথা। আর লায়ন ছবিটা রায়ান রাফির ইউনিভার্সের পার্ট হওয়ারও কথা। ঠিক আছে। তো লায়ন ছবিটা নিয়ে অনেকটাই বলতে পারো কাজ এগিয়ে গেছে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে প্রযোজনা সংস্থা যে রয়েছে শ্যাডো ফিল্মস, জানো হয়তো, আহ, তারা হয়তো একটু সরে দাঁড়াচ্ছে এখন এই মুহূর্তে। ঠিক আছে। তো হয়তো সেভাবে চিন্তা ভাবনা চলছে লায়ন হবে কি হবে না, একটু ডাউটের মধ্যে রয়েছে। বাট আমার মনে হয় যে ঈদে লায়ন হবে, ঈদে লায়ন হওয়ার চান্স আছে। মানে বড় বড় যারা সিনেমা নিয়ে যারা থাকেন, সিনেমা নিয়ে যারা আলোচনা করেন, তাদের কাছেও কিন্তু এই আপডেটটা রয়েছে যে লায়ন কিন্তু হবে, হওয়ার চান্স রয়েছে। তো সেটা মেবি আমরা ঈদ উল ফিতরেই পাবো। লায়নের যেরকম মানে গল্প, আমরা হয়তো অনেকেই জানি লায়নের যেরকম গল্প গল্প করা হয়েছে, যেরকম পরিকল্পনা করা হয়েছে লায়ন নিয়ে, সময় তো অবশ্যই লাগবে। এবং রায়ান রাফি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তাণ্ডব নিয়ে ব্যস্ত। তাণ্ডব একটা বড় সিনেমা, টিজার রিলিজ করে গেছে, টিজারটাও দারুণ হয়েছে। তো এখন অবশ্যই ব্যস্ত। এবং লায়ন রিলিজের সাথে সাথে কিন্তু আমার যেটা মনে হয় যে আবারও যে কটা কাজ বাকি রয়েছে, যে কিছু কাজ বাকি রয়েছে লায়নের, সেটা নিয়ে হয়তো হাত দেবেন আর কি রায়হান রাফি। আবার এমনও গুঞ্জন উঠছে যে রায়হান রাফির নেক্সট কাজ হতে পারে আফরান নিশোর সাথে, এমনও গুঞ্জন হচ্ছে।
তো একটা ডাউটের মধ্যে অবশ্যই রয়েছে, এখনো কোনো কিছুই আর কি শিওর নয় বলতে পারো। তবে আহ, তার মধ্যে লাইন কিন্তু অনেকটা অফিসিয়াল ভাবে এসে গেছে, কারণ আমরা দেখেছি যে রায়ান রাফি প্রথমে অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে লায়ন আসছে। সে কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিল যে বিদ্যার সাথে। তো লাইন তো হওয়ার চান্স রয়েছে, বাট মাঝে আবার অন্যান্য ছবির আপডেটও আছে, গুঞ্জনও আছে। তো আমরা দেখি যে কোন ছবিটা পাই, তবে লায়ন হলে হয়তো খুব ভালো হবে। আর একটা কথা তুমি বলছিলে বিদ্যার ফ্যান, বাংলাদেশে যে ফ্যান রয়েছে তার অনেকটা আর কি ফ্যান বেস রয়েছে বাংলাদেশে, সত্যি বলতে বিশাল ফ্যান বেস রয়েছে। আমি এটা দেখেছি সিরিয়াসলি বলতে, আমাদের মানে ভারতে জিদ্দার যেরকম ফ্যান ক্রেজ রয়েছে, বলতে পারো সেরকম একটা ফ্যান ক্রেজ আর কি বাংলাদেশেও রয়েছে। আমি ইভেন হয় না যে একটা ফ্যান দল যারা সিনেমা রিলিজ করলে প্রথম দিন আর কি সে ঘাড় ঢোল পিটিয়ে আর কি প্রথম দিন ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যায়। এটা কিন্তু আমরা আমাদের ইন্ডিয়াতে বাংলাদেশের কোনো সুপারস্টারের ক্ষেত্রে দেখতে পাই না। জিদ্দার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে এটা দেখা যায়। তুমি যদি বস্তুতে দেখো, তুমি যদি বাদশাদা ডনে দেখো, ওই সময় কিন্তু এই জিনিসটা ঘটেছে। কিন্তু বাংলাদেশের কোনো সুপারস্টার ক্ষেত্রে এটা ঘটেনি। বাট এটা ঠিক যে জিদ্দা যদি আমাদের বাংলাদেশের হয়ে কাজ করেন বা একসাথে যদি সিনেমা রিলিজ করতে পারেন ভারত এবং ইন্ডিয়াতে, এই ভারত এবং বাংলাদেশে, তো বিরাট বিরাট ক্রেজ নিয়ে চলবে। এবং সেখানকার দর্শক, সেখানকার অডিয়েন্স, ফ্যান কিন্তু ওয়েট করে আছে জিদ্দার ছবি পাওয়ার জন্য। তো এটা কবে সম্ভব হয় সেটা হচ্ছে দেখা। এবং এই যে জুটিটা রাহেন রাফি এবং জিদ্দার যদি আসে, তো একটা বাওয়াল হবে সিরিয়াসলি, একটা ধুমধুমার কাণ্ড হবে অ্যাকচুয়ালি। এটা ক্ষমতা আছে, এটা আমরাও জানি যে এখন যদি লায়ন মুভির কথা বলি আমরা আরো, যে লায়ন মুভি কিন্তু আসবে, এটা কনফার্ম, এটা 100% কিন্তু এখন 99% কিন্তু সত্যতা পেয়ে গেছে, ভক্তরা কিন্তু জেনে গিয়েছে এবং দর্শকরা যারা আছে তারাও কিন্তু এখন পুরো গাবাগাবি করে দিচ্ছে যে হ্যাঁ লায়ন আসবে, কিন্তু একটু সময় নিচ্ছে সুভাষ রাইতে। আমরা দেখো সুভাষ রাজিতের কাছ থেকে আমরা যদি একটা ভালো একটা বড় একটা কমার্শিয়াল মুভি হোক বা বড় বাজেটের মুভি হোক, সেটার জন্য কিন্তু যদি ওয়েট করি আমরা, তাহলে সময় দরকার। কারণ আমরা জানি যে এই মানুষটা ঠিক সময়ে আসবে এবং একটু দেরি হলেও লোড হলেও কিন্তু অনেক কিছু দেয় মানুষটা। মানুষের কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু পেতে পারি এবং অনেক কিছু পাই। তো লায়ন মুভি রায়হান রাফি এরকম ভাবে তিনি আনতে চাইছে যে ভক্তরা কিন্তু অনেক গরম হবে এবং একটা সময় ঠান্ডা হয়ে যাবে। যে লায়ন মুভি আসবে না বা লায়ন মুভির কোনো আপডেট দিচ্ছে না। কিন্তু পুশ করে কিন্তু চলে আসবে লায়ন মুভির আপডেট। বা যখন ফার্স্ট লুক আসবে এটা কিন্তু দর্শকের তাকিয়ে থাকবে এবং দর্শকরা খালি ভাববে যে রায়হান রাফি একজন ভালো ডিরেক্টর, ভালো পরিচালক। তিনি কি করেছেন এটা? তো ২ বাংলাতে কিন্তু পুরো একটা এক্সাইটেড মোমেন্ট তো থাকবেই। কিন্তু ২ বাংলার যে ঝড়টা এটা কিন্তু রায়হান রাফি দেখতে চাইছে। যে সুপারস্টার জিতে যে কিরকম ক্রেজ এটা শুধু আমি দেখতে চাই। এটার জন্য হতে পারে সুপারস্টার জিৎ এবং রায়হান রাফি অপেক্ষায় আছে। তো এটা দেখার জন্য তো আমি সবথেকে বড় এক্সাইটেড হয়ে আছি। আমি যদি লায়ন ওই বাংলাদেশে রিলিজ হয়, বাংলাদেশে তো রিলিজ করতেই হবে, কারণ তার ভক্তরা ফ্যান্সরা তো প্রচুর আছে। তো হলে গিয়ে দেখার অনেক সৌভাগ্য আছে আমার, কারণ এটা একটা ভাগ্যের ব্যাপার। তো লায়ন মুভি যেন ঠিক সময় আসে এটা আমরা অনেক অপেক্ষায় আছি এবং ভক্তরাও কিন্তু অপেক্ষায় আছে। তো দেখা যাক শেষমেশ আসে কিনা। তো দেখো তাণ্ডব মুভি কিন্তু যে সময় এসেছে শাকিব খানের, এটা কিন্তু একটা বলতে পারো যে ঝড়ের মতো। তো এটা কিন্তু প্রায় 11 মিলিয়ন মতো কিন্তু ভিউ ভিউ কিন্তু হয়ে গেছে এই তাণ্ডব মুভির টিজার। তো এটা কিন্তু রায়হান রাফি কিন্তু এরকম সাহস আছে। যদি বরবাদ মুভিটার কথা বলি, আমি বরবাদ মুভি কি তোমাদের ইন্ডিয়া তো এখনো রিলিজ হয়নি না? রিলিজ করেনি, ওটিটিতে হয়তো রিলিজ করবে পরে, বাট রিলিজ করেনি কিন্তু সিনেমা বরবাদ মুভি হলে কিন্তু রিলিজ। আমি বরবাদ মুভি কিন্তু আমি দেখছি। কিন্তু এটা নিয়ে কিন্তু রিভিউ কিন্তু ভালো একটা করিনি। কারণ বরবাদ মুভি সত্যি কথা বলতে আমার ভালো লাগে না। যে বলবে কেন ভালো লাগে না এত বড় না। আমি এই বরবাদ মুভিতে ওরকম কোনো সিচুয়েশন পাইনি। ওই বরবাদ মুভিতে এরকম কোনো ভালো একটা যে তুফান মুভিতে যেরকম একটা পেয়েছি আমি স্কেল, সেটা কিন্তু এখানে কিন্তু শেয়ার নেই বা কোনো পারফরম্যান্স আমি পাইনি। কিন্তু তুফান মুভিতে পেয়েছি। কিন্তু এবার যে তাণ্ডব মুভিতে এটাতে কিন্তু পাওয়ার একটা বড় ধরনের ব্যাপার আছে। কিন্তু এটা রায়ান রাফি ক্লিয়ার ভাবে বলে দিয়েছে যে তিনি নেক্সট একটা মুভি যে লায়ন মুভির আগে আসবে তাণ্ডব মুভি। তাণ্ডব মুভির পরে আমরা সেই বড় বাজেট ধরতে চাই লায়ন মুভি। তো এটা বিগ স্কেল নিয়ে আমরা তৈরি করতে পারি। তো যা আছে উপরে এই মুভির শুটিং শুরু হবে। তো এটা তো তুমিও তো জানছো যে আমরা যতই ধৈর্য ধরি আমাদের কিন্তু ধৈর্য ধরতেই হবে। কারণ একটা সুপারস্টার জিতের কাছ থেকে একটা রায়ান রাফির কাছ থেকে একটা ভালো মুভি যদি আমরা পেতে চাই তাহলে আমাদের সময় নিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। তো দেখো এই লায়ন মুভির কিন্তু বাজেট বিগ করা হয়েছে। কারণ আমার মনে হয় না যে তুমি যে প্রযোজনার কথা বলছো যে তিনিও এখন পিছিয়ে গিয়েছে। এটা আমার মনে হয় না যে সুপারস্টার জিতের লায়ন মুভির গল্প যদি সুপারস্টার জিতের কাছে ভালো হয় তাহলে তিনি বাজেটের কথা চিন্তা করবে না। যদি ৯ কোটি টাকা বাজেট হোক
তার প্রোডাকশন হাউস দিয়ে করার কিন্তু ক্ষমতা আছে। তো একটা সময় কিন্তু এসবিএফ বড় প্ল্যাটফর্ম। তিনি কিন্তু সুভাষ জিতকে নিয়ে কিন্তু অনেক মুভি তৈরি করেছে। একটা সময় কিন্তু সুভাষ জিতকে দিয়ে কিন্তু পুরো এসবিএফ প্ল্যাটফর্ম কিন্তু টিকে আছে এবং বেঁচে ছিল। দাঁড়িয়ে তো এটা কিন্তু এখন হচ্ছে না। এটা কিন্তু এসবিএফ মাহেন্দ্র সোনি কিন্তু নিজে কিন্তু জানিয়ে দিয়েছে যে সুভাষ জিতকে নিয়ে একটা সময় কিন্তু আমরা পুরো ব্যবসা করেছি এবং এসবিএফ কিন্তু সুভাষ জিতের জন্য টিকে আছে। এটা কিন্তু ফাইনালি বলে দিয়েছে। আর দর্শকরা কিন্তু এটা নিয়েও কিন্তু অনেক আমোরিয়া ছিল যে সুভাষ জিতের জন্য কিন্তু বড় বড় প্ল্যাটফর্ম এসবিএফ এবং সুন্দর ফিল্মের মতো মুভি বানিয়েছে। তো এটা আশাবাদী লায়ন মুভি হবে বিগ স্কেলে যা আছে করে এবং সাগরে। তো এটার জন্য দর্শকদেরও বলছি যে উত্তেজনা হওয়ার কিছু নেই। তোমরা সুভাষ জিতের কাছ থেকে একটা ভালো একটা কমার্শিয়াল মুভির জন্য অপেক্ষায় থেকো এবং এক্সাইটেড হয়ে থেকো। আমরাও আপডেট দিয়ে দিব। আর দাদার চ্যানেল থেকে তো অলরেডি আপডেট আসবেই। আমরা যেকোনো সত্য আপডেট আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা কোনো পাগলভাবে কোনো আপডেট দেই না বা এরকম ভাবে কোনো তোমাদেরকে হয়রানি করি না ভিডিও দেওয়ার জন্য। আমরা যে আপডেটটা পাই সত্য আপডেট দেওয়ার জন্য তোমাদের চেষ্টা করি। তো তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকবে এটাই চাই। তো সুভাষ জিতের যে আপকামিং মুভি এটা দিয়ে কথা বলি যে সুভাষ দেবদার এখন দেবদার কথা আসছে এখন। দেবদার যে খাদান মুভিটা এটা যে বক্স অফিস ভালো একটা ব্যবসা করেছে। তো বাংলা যে কমার্শিয়াল মুভি যে দেখছো তুমি এটা কার জন্য দেখছো? বাংলা কিন্তু প্রথম ইন্ডাস্ট্রি কিন্তু সুপারস্টার জিৎ কিন্তু কমার্শিয়াল মুভি এনেছে, বড় বাজেটের মুভি এনেছে। এই সুপারস্টার জিতের কাছ থেকে কিন্তু এখন সাহস পাচ্ছে। তো এই সুপারস্টার জিৎ যদি কমার্শিয়াল মুভি বা বড় বাজেটের মুভি যদি নিয়ে না আসতো তাহলে বাংলা ইন্ডাস্ট্রিও দেবের মতো খাদান মুভি, মির্জা টু বা পারিয়ার মতো মুভি টু বা এরকম মুভি কি আদৌ কি দেখতে পেতেন? এটার বিষয়ে কি বলবেন? দেখো, অবশ্যই মানুষকে মানে মানে সেখানকার মেকারদের অ্যাকচুয়ালি আমাদের বাংলা সিনেমার মেকারদের জিদ্দা আর কি ইনফ্লুয়েন্স করেছেন, অবশ্যই এনকারেজ করেছে, যার জন্য তারা এরকম অ্যাকশন ছবি আনতে বাধ্য হয়েছেন। অ্যাকচুয়ালি জিদ্দা যে টাইপের অ্যাকশন ছবিগুলো করছিলেন, তার মধ্যে হয়তো সত্যি বলতে এক্সপেরিমেন্টাল কিছু হয়তো মানুষ পাচ্ছিলেন না, যেটা হয়তো খামতি ছিল। অবশ্যই সে অ্যাকশন ছবি করছে বা ভালো করার চেষ্টা করছেন, হয়তো সেরকম এক্সপেরিমেন্টাল জিনিসটা দর্শক দেখতে পাচ্ছিলেন না, যার জন্য হয়তো ছবিগুলো সেরকম ওয়ার্ক করছিল না। কিন্তু যে জিনিসটা মেকারসরা বুঝেছে যে হ্যাঁ, আমাদের হয়তো এরকম কিছু নিয়ে আসা দরকার, তারা অবশ্যই কিন্তু মানে ফ্যামিলি দামানি কাজ করছিল। কিন্তু দর্শক যেই মুহূর্তে ডেসপারেট হয়ে গেছেন, মানে দর্শক যেহেতু অ্যাকশন ছবি পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে যে মুহূর্তে, সেই সময় মির্জা এসছে, সেই সময় পাড়ি আসছে, সেই সময় খাদান এসছে এবং ছবিগুলো ওয়ার্ক করেছে। পাড়িয়া ছবিটা মানে ধরুন, আমি যদি মির্জা এবং পাড়িয়ার ছবির কথা বলি, বক্স অফিসে হয়তো সেরকম সফলতা এনে দিতে পারিনি, কিন্তু দর্শকের কাছে প্রশংসা ভালো করেছে এবং যে প্রশংসার জন্য তারা হয়তো পরবর্তী ছবি করার জন্য সেই ইনফ্লুয়েন্সটা পাবে, তারা ইন্সপায়ার্ড হবে। আমরা যদি তথাগত আহ, কথা বলি যে পাড়িয়া ছবি ডিরেক্টর আর কি, সে পাড়িয়া টু নিয়েও আসছে। আমরা যদি মির্জা নিয়ে কথা বলি, মির্জা পার্ট টু আসছে। তো অবশ্যই মেকার্স এখানে ইনফ্লুয়েন্স করেছেন দর্শকদের জন্য। তো যার জন্য তারা পার্ট টু গুলো নিয়ে আসে। এবং খাদানের যদি কথা বলি, খাদান অবশ্যই শুধুমাত্র সিনেমার জন্যই নয়, যে সিনেমা কেমন হয়েছে বা সিনেমাটা অ্যাকশন ছবি বা দেবদা অ্যাকশন রূপে ফিরছে তার জন্য কিন্তু সিনেমাটা ওয়ার্ক করেছে তা কিন্তু নয়। খাদান যে চলেছে তার পেছনে একটা বড় হাত রয়েছে সুপারস্টার দেবের। সে যেভাবে প্রমোশনটা করেছিল গোটা বাংলা জুড়ে, ওটা দেখার মতো। এবং ওরকম অভিনব চিন্তা ভাবনা আমি এর আগে বাংলা ইন্ডাস্ট্রিতে কারোর দেখিনি, যেটা দেবদা করে দেখিয়েছিল। আর মানে অসম্ভব একটা ব্যাপার, মানে আউটস্ট্যান্ডিং একটা চিন্তা ভাবনা ছিল, ওরকম প্রমোশনের জন্য আছে খাদান এত সুন্দর একটা বক্স অফিস কালেকশন দিয়ে ইন্ডাস্ট্রি হিট বলতে পারো, মানে ভালো বক্স অফিস কালেকশন, অল টাইম ব্লকবাস্টার বলতে পারো। তো এই কারণে আর কি সেই কমার্শিয়াল ছবিগুলো চলেছে এবং জিদ্দার গুলো হয়তো সেরকম চলে না। আমরা এটা দেখি বারবারই যে মার্কেটিং প্ল্যানিং এর দিকে, স্ট্র্যাটেজির দিকে হয়তো জিদ্দা অনেকটা পিছিয়ে, প্রমোশনটার দিকে হয়তো সে অনেকটা পিছিয়ে। হ্যাঁ, তো প্রমোশন নিয়ে তাদের অনেকটা ভাবা উচিত, মানে গ্রাউন্ড লেভেলে অ্যাকচুয়ালি। দেবদা যেরকম গ্রাউন্ড লেভেলে ভাবে, যে আপনারা দেখবেন রঘু ডাকাতের ক্ষেত্রে সেম জিনিসটা ঘটেছে। কিন্তু রঘু ডাকাত রিলিজ করছে দুর্গাপুজোতে, কিন্তু হাইপ যে ক্রেজ সেটা কিন্তু বজায় আছে। তার একটা অন্যতম কারণ হচ্ছে যে দেবদা ওই মার্কেটিং স্ট্র্যাটেজিটা ভালো বোঝে। তুমি দেখবে শুটিং একটা দৃশ্য যেটা একটা টিজার রূপে এসে ছেড়েছিল আর কি, রঘু ডাকাতে পোস্টার এসে গেছে। তো এরকম ছোটখাটো আপডেট দিতে থাকলে সিনেমার জন্য খুবই ভালো হয়, সিনেমা নিয়ে মানুষের মধ্যে একটা চর্চা থাকে সবসময়। তো কমার্শিয়াল ছবি ওয়ার্ক করার এটাও একটা মানে একটা বলতে পারো, এটা একটা মেন জিনিস, যে এই প্রমোশন স্ট্যান্ড। তো দেখা যায় যে তো আগামী ছবি জিদ্দা সরি, হ্যাঁ, হ্যাঁ, তো দেখা যায় যে আগামী ছবি জিদ্দা কিভাবে প্ল্যানিং করে প্রমোশনের দিকটা এবং তার কমার্শিয়াল ছবিগুলো কেমন ওয়ার্ক করে।
এটা এটা তুমি ঠিক কথা বলছো যে সুপারস্টার দেবের যে খাদান মুভি, এটা শুধু খাদানের জন্য সুপার ডুপার হিট হয়নি এবং দর্শকদের জন্য না, তিনি যেভাবে প্রমোশন করেছেন, এটা তুমি ঠিক বলছো 100%। এটার কথা মিল আছে যে সুভাষটা দেব খাদানের জন্য যেভাবে যে গ্রামে গিয়ে বাড়িতে গিয়ে যে তার ভক্তদের মাঝে দর্শকদের মাঝে কিন্তু দেখা করেছে এবং সবার সাথে কিন্তু দেখা করার সুযোগ দিয়েছেন। তো এই যে জার্নিটা তিনি কিন্তু ভেবেছেন যে আমার খাদান মুভি 6 কোটি টাকা বাজেটের মুভি 10 কোটি টাকা বক্স অফিসে এনে তো কেটাতে চাই, এটা কিন্তু তিনি চাইনি। তিনি কিন্তু খাদান মুভি দিয়ে দেখিয়েছেন যে 50 কোটি টাকা ব্যবসা করতে পারবে। আমি সেটা চাই, আমি চাই না যে 6 কোটি টাকা বাজেটের মুভি 10 কোটি টাকা বক্স অফিস আনুক বা সুপার ডুপার হিট হয়ে যাক। এটা কিন্তু তিনি চাইছে না। তিনি চাইছে দর্শকদের দেখাতে এবং দর্শকরা হলে গিয়ে যে বসে আরামে মুভি দেখবে এবং মুভিতে কি কি আছে সেটা দর্শকরা বুঝবে এবং সুপারস্টার দেব চেয়েছে যে খাদানের মতো বক্স অফিস যেন 50 কোটি টাকার মতো আনতে পারে এবং বক্স অফিস ভালো জার্নিটা করতে পারে। তিনি কিন্তু এই জার্নিটা কিন্তু চেয়েছেন, এটার জন্য কিন্তু পুরো গ্রামে গিয়ে প্রমোশন করেছেন। তো এটাকে দেবদের জন্য অনেক সেলুট জানাই এবং অনেক ধন্যবাদ জানাই যে তিনি গ্রামে গিয়ে অনেক প্রমোশন করেছে, সবার সাথে দেখা করেছেন। কিন্তু তিনি চেয়েছেন যে খাদানের মতো মুভি যেন 50 কোটি টাকা বক্স অফিস আনে, এটা কিন্তু চেয়েছেন দেখে সম্ভব হয়েছে। তো আমরা কিন্তু দেখেছি সুভাষ দেব কিন্তু রাজনীতির সাথে জড়িত, তিনি কিন্তু রাজনীতিও করেন, কিন্তু মুভিও সামলাচ্ছেন এবং রাজনীতিও সামলাচ্ছেন। তো সুভাষটা জিতের ক্ষেত্রে হয় কি, সুভাষটা জিতার 4 কোটি টাকা মুভির বাজেট থাকলে কিন্তু সে চিন্তা করে যে অনায়াসে 8 থেকে 10 কোটি টাকা বক্স অফিস আনলেও দর্শকরা যদি ভালোবাসে তাহলে এই মুভি সুপার ডুপার হিট হবে। তো সুভাষটা জিদ্দা কিন্তু সেরকম ভাবে কিন্তু চায় না যে তার মুভি 30 কোটি বা 50 কোটির মতো বক্স অফিস আনুক, এটা কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু চায় না। এটা যদি যেত বা চাইতো তিনি, তাহলে তিনি গ্রামে গিয়ে ভক্তদের সাথে তিনি দেখা করতো, প্রমোশন করতো। তো তোমাকে আমি একটা কথা বলি, সুভাষটা জিদ্দা যদি চায় যে তার এই মুভিটি ভালো একটা ব্যবসা করবে, ভালো একটা সাফল্য হবে, তাহলে তিনি যদি গ্রামে গিয়ে সুভাষটা দেবের মতন যদি দেখা করে, তাহলে দেবের যে ফ্যান মোড পোস্টার বা ফ্যান যে ক্রিয়েটটা তৈরি করেছে, এটা কিন্তু দেবের থেকে কিন্তু তার ফ্যান পেজ কিন্তু অনেক এবং ভক্তরা কিন্তু অনেক। দেবে দেখো আজ খাদান মুভি কিন্তু 27 কোটি টাকা অল টাইম কিন্তু বিজনেস করে ফেলেছে। সুপারস্টার জিদ্দা এটা ভাবুক, জিদ্দা যে তার মুভি 50 কোটি টাকা বক্স অফিস আনবে, তিনি গ্রামে যাক, হাত মেলাক, দর্শকদের ভালো একটা প্রমোশন করুক, দেখো আমি নিশ্চয়ই বলতে পারি এটা ভালো একটা বক্স অফিস আনবে। কিন্তু এটা সুপারস্টার জিদ্দা কিন্তু চায় না বা সে সুপারস্টার জিদ্দার ক্ষেত্রে কিন্তু সেরকম আমরা দেখি না। তো এই জন্য কিন্তু ভক্তরা কিন্তু অনেক মেজাজ হয় বা অনেক মন খারাপ করে থাকে যে সুপারস্টার দেব তাদের ভক্তদের সাথে হাত মেলাচ্ছে, ছবি তোলার সুযোগ করে দিচ্ছে, কিন্তু সুভাষটা যেটা তেমন পাচ্ছে না। তো এটার জন্য কিন্তু কেউ আর হলে যায় না বেশি বা এই মুভিটা কেউ দেখছে না। তো তুমি বিশ্বাস করো যে সুভাষটা দেবের খাদান মুভি কিন্তু এক ভক্ত কিন্তু 2 থেকে 3 বার দেখেছে এই খাদান মুভিটা। কারণ সুভাষটা দেব হাত মিলিয়েছে, গ্রামে গিয়েছে, সবার সাথে ভালোভাবে একটা প্রমোশন করেছে, তিনি চেয়েছেন যে এই মুভিটা যেন 50 কোটি টাকা ভালো ব্যবসা করে। তো এই যদি তোমাকে বলতে হয় যে 2024 সালে কিন্তু শেষ পর্যায়ে কিন্তু দুটো মুভি সেরা, একটা হচ্ছে বহুরূপী মুভি, অলরেডি কিন্তু 20 কোটি টাকা পার করেছে এবং খাদান 27 কোটি টাকা অলরেডি পার করে দিয়েছে। এটা যে 50 কোটি টাকার মতো কিন্তু বিজনেস অলরেডি কিন্তু করে দেখিয়েছে। তো এটা আমরা আশাবাদী সুভাষ জিদ্দাকে বেশি করে প্রমোশন করতে হবে এবং গ্রামে গিয়ে সবার সাথে দেখা করতে হবে, সবার সাথে হাত মেলাতে হবে। তো সুভাষটা দেবদা যেভাবে করেছেন, সুভাষটা জিদ্দা যেন সেভাবে করে। তো এটা আমরা চাই। তো লায়ন মুভি বিগ স্কেলে তৈরি হবে, এটাও আমরা চাইছি খুব তাড়াতাড়ি। দুই বাংলার কিন্তু ঝড় আবার দেখতে চাই। তো অনেক আরকি ট্রল করছে ভক্তরা, কিছু দর্শকরাও দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রল করছে যে সুভাষটা জিতের কোনো বাজেটের জন্য আসছে না, ভালো গল্প পাচ্ছে না। তো এটা আসলে ঠিক সময়ে আমরা ঠিক জবাব দিব। তো আসলে এটা বাংলা ইন্ডাস্ট্রিও না জ্বলে যাবে, এটা ঠিক সময় আসবে। তো বস থ্রির গল্পের বিষয় কি, কি আপডেট আছে তোমার কাছে, বা বস থ্রির বিষয় কি দেখছো, যে আদৌ কি আসবে, সম্ভব কি? দেখো, দেখো, বস থ্রি নিয়ে মাঝে মাঝে এরকম গুঞ্জন ওঠে, এরকম রিমার্স ওঠে, কিন্তু বলে না যে যা রটে তা কিছু তো বট, কিছু তো বটে। তো ওইরকমই একটা ব্যাপার, 10টা রিমার্সের মধ্যে হয়তো দুটো অফিসিয়াল হতেই পারে, তোমার মানে ফাইনালি হতেই পারে। তো সেটাই হচ্ছে দেখা, বাট বস থ্রি নিয়ে হয়তো আমি সেরকম দেখছি না। যেহেতু আপডেট আসে, যেহেতু গুঞ্জন ওঠে, সেগুলো নিয়ে আমাদের কথা বলতে হয়। বাট আনফর্চুনেটলি বস থ্রি হবে কি হবে না এটা নিয়ে ক্রমশ একটু ডাউট রয়েছে। ঠিক আছে, এখন মানুষ যেটা নিয়ে এক্সাইটেড সেটা হচ্ছে অবশ্যই লায়ন নিয়ে, এবং আপকামিং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটা নিয়ে। বস থ্রি হবে কিনা সেটা সময় বলে দেবে অ্যাকচুয়ালি। সেটা নিয়ে অ্যাকচুয়ালি সেরকম আপডেট নেই যে কনফার্মলি বলে দেবো যে এই ছবিটা আসতে পারে। অবশ্যই একটা রিমার্স আছে, যেহেতু 10টা রিমার্সের মধ্যে দুটো
ফাইনাল হতেই পারে। তো সেই অনুযায়ী আর কি ভাবা, বাট কনফার্মলি বলতে পারছি না যে বস 3 হবে কি হবে না। এটাও সুভাষ রাজিদার প্রোডাকশন হাউস থেকে কিছু আপডেট আসেনি, বা তিনি কিন্তু বস টু গল্পটা কিন্তু সুভাষ রাজিদাই কিন্তু লিখেছেন, তার প্রোডাকশন হাউস কিন্তু কাজ করেছেন এই বস বস টু 2, হ্যাঁ। মুভির গল্প। হুম, এরকম কিন্তু সেরকম গল্প পাচ্ছে না সুভাষ রাজিদা, তো এটার জন্য কিন্তু হুম। আমরাও কিন্তু কোনো আপডেট পাচ্ছি না। তারপরেও নানান জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু সুভাষ রাজিদার এই বস থ্রির আপডেটও কিন্তু দর্শকদের কিন্তু দেওয়ার চেষ্টা করি। তো এটা কিন্তু, এটা তুমি মানো বা নাই মানো, যদি বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা কমার্শিয়াল মুভি যদি দেখি, তাহলে এই মানুষটার হাত ধরে কিন্তু এসেছে। এই মানুষটাকে কিন্তু আদৌ কিন্তু কোনো বড় সুপারস্টার নামে কিন্তু পরিচিত দেয়নি। তো কোনো বড় সুপারস্টার বা আদৌ কিন্তু কোনো পুরস্কার পায়নি বড়ভাবে। এই মানুষটাকে আমি জানি না এই মানুষটা আর কত এভাবে থাকবে, বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক খেটে যাচ্ছে, একাই লড়ে যাচ্ছে। আর যদি সুপারস্টার জিদার যদি গ্রাসরুট এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউস না থাকতো, যে ফিল্ম ওয়ার্ক প্রোডাকশন যদি হাউস না থাকতো, আমার মনে হয় না সুপারস্টার জিদ্দা অনেক পিছিয়ে থাকতো। কারণ কোনো সুন্দর ফিল্ম বা এসবিআই বড় প্ল্যাটফর্ম তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে না সুপারস্টার জিদ্দাকে নিয়ে। তাই জন্য তো তারা চেষ্টা করছে সুপারস্টার শাকিব খানকে, সুপারস্টার দেবকে নিয়ে বড় বড় মুভি বানানোর জন্য। তো এটা আমি জানি যে দেখো, করোনা গিয়েছে প্রায় বছরখানেক হয়ে গিয়েছে বিশাল ব্যবধানে, কিন্তু আমরা চেষ্টা করেছি যে বাংলা ইন্ডাস্ট্রিতে আদৌ কি সম্ভব হবে না, বা আমরা কি এখনো কি রিমেক মুভি দেখে যাব, বা এখন কি রিমেক মুভির কি আপডেট কি দিয়ে যাব, যে সুভাষটা জিদ্দা রিমেক মুভি বানাচ্ছে, সুভাষটা দেবের রিমেক মুভি বানাচ্ছে, তো আদৌ কি কোনো অরিজিনাল মুভি আমরা পাবো না, স্কেপ পাবো না। তো তারপরে কিন্তু দেখলাম যে রাবণ মুভি এসেছে, রাবণ মুভি অল টাইম কিন্তু ব্লকবাস্টার সুপার ডুপার হিট দিয়েছে রাবণ মুভি। তো এর থেকে কিন্তু যখন টিজার টেইলার এসেছে, আমরা দেখতে পেয়েছি যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম কিছু আসতে যাচ্ছে, খুব ভয়ঙ্কর ভাবে কিন্তু সুপারস্টার জিদ্দার রূপ নিয়ে আসছে। তো এটা কিন্তু আমরা বুঝেছি। এরপর থেকে চেঙ্গিজ, বুমেরাং মুভি, মানুষ মুভি, পরপর কিন্তু ভালো একটা সাফল্য মুভি কিন্তু সুপারস্টার জিদ্দার নিজের নিজের প্রোডাকশন হাউস থেকে এসেছে। তো দেবদাও কিন্তু একটা সময় কিন্তু কথা বলেছে যে সুপারস্টার জিদ্দার যদি রাবণ মুভি যদি ভালো সুপার ডুপার হিট হয়, তাহলে আমি কেন পারবো না, আমিও নিয়ে আসবো। আগে সুপার ডুপার হিট হোক, তাহলে এত টাকা দিয়ে মুভি করবো, যদি মুভি ফ্লপ হয় তাহলে এটা নিজের প্রোডাকশন হাউস থেকে কিন্তু অনেক বদনাম হবে, লস হবে। তো এই লসটা কিন্তু আমরা করতে চাই না। তো সুভাষটা দেবদাও কিন্তু সুভাষটা জিতকে অনেক সাপোর্ট করেছে। তিনি কিন্তু সুভাষটা জিতার সাথে গিয়েছে এবং বুমেরাং মুভি দেখেছে, চেঙ্গিস মুভি দেখেছে, রাবণ মুভি কিন্তু সুভাষটা দেবে কিন্তু দেখেছে। তো তিনি সরাসরি সাক্ষাৎকার প্রকাশ না করলেও কিন্তু ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছে। তো এই মানুষটার জন্য কিন্তু আজ বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে, এটা আমি বলতেই হবে, এটা মন থেকে বলছি। আসলে সুভাষটা জিদ্দার জন্য আজ আমরা কমার্শিয়াল মুভি পাচ্ছি, বড় বাজেটের মুভি পাচ্ছি। এই মানুষটা দেখে গিয়েছেন। একটা সময় কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিও টলিউড ইন্ডাস্ট্রিও নাম থাকবে। দেখো, একটা সময় ছিল যখন আমরা বুমবাদার মুভি দেখতাম, বুমবাদা কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু তাকে দিয়েছেন এবং পুরো মাতিয়ে দিয়েছেন যে পুরো ফ্যামিলিটা আমার এন্টারটেনমেন্ট মুভি দিই, দর্শকরা কিন্তু দেখেছে। তো বুমবাদা যদি আজ না থাকতো, তাহলে এই রাস্তা কিন্তু কেউ দেখাতে পারতো না। তো তারপর থেকে কিন্তু সুভাষটা জিদ্দা এসেছে, পুরো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু তাক লাগিয়ে দিয়েছে, পাল্টে দিয়েছে। এখন কিন্তু আরো একবার কিন্তু চেঞ্জ করে দিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিও, যে কমার্শিয়াল মুভি দিয়ে। তো এটা কিন্তু মনে থাকবে সারা বছর, যে একটা মানুষ বাংলা ইন্ডাস্ট্রির জন্য কেটেছে, কিন্তু ঠিক সময় সম্মান পায়নি, আদৌ কি সম্মান দেয় কিনা সেটাও জানি না। তো এটা এক সময় মনে থাকবে যে বাংলা ইন্ডাস্ট্রির জন্য বাংলা মুভি এনেছে নিজের প্রোডাকশন হাউস থেকে, এটা মনে থাকবে। তো এখন দেবের যে কথাটা বলি আমরা, রঘু ডাকাত মুভি, এটা তো বাজেট দ্বিগুণ নিয়ে কিন্তু তৈরি করছে। এটার বিষয় কি বলবো? হ্যাঁ, রঘু ডাকাতের যে বাজেট, ওটা 10 কোটির উপরেই হতে চলেছে আর কি। এসবিএফ রয়েছে, দেবদার প্রোডাকশন হাউস রয়েছে, 10 কোটির উপরেই বাজেট রয়েছে। আলটিমেটলি কত বাজেট আসে সেটা জানি না, বাট রঘু ডাকাত কিন্তু বড় স্কেলের ছবি হতে চলেছে। রঘু ডাকাতের যেসব যেরকম গল্প, অ্যাকচুয়ালি রঘু ডাকাত এই পার্সনটা যেরকম ছিলেন আর কি, তার যেরকম কৃতিত্ব রয়েছে, সেগুলো কিন্তু বড় স্কেলেরই মানে দেখানো উচিত অ্যাকচুয়ালি। যেটা বড় পর্দায় সেইভাবে ফুটে উঠবে, এবং অবশ্যই সেটাকে কমার্শিয়াল ভাবে প্রেজেন্ট করতে হবে। দর্শক যেটাকে দেখতে চায়, লার্জার দ্য লাইফ ফিল্মটাকে আর কি এনজয় করতে চায়, তো সেভাবেই আর কি প্রেজেন্ট করা হবে। এবং আমরা রিসেন্ট টাইমে দেখেছি রোবো ডাকাতে কিছু লিক, মানে কিছু শুটিং এর দৃশ্য আর কি লিক হয়েছে, যেখানে আমরা যেখানে আমরা দিকটাকে দেখতে পাচ্ছি যে আহ ঘোড়া গাড়ি, ওই ঘোড়া চড়ছে, বা নৌকা বানাচ্ছে এরকম একটা দৃশ্য, জাহাজ, বড় জাহাজ বানাচ্ছে এরকম একটা দৃশ্য, যেটা টিজার হিসেবে ছাড়া হয়েছিল। তো দেখেই মনে হচ্ছে যে রঘু ডাকাতের বাজেট হিউজ, এবং ছবিটাকে সেভাবেই প্রেজেন্ট করা হবে, এবং দরকার আছে অ্যাকচুয়ালি সেরকম বড় স্কেলে বা সেরকম লার্জার স্কেলে নামানোর দরকার আছে। কারণ
দুর্গাপুজোতে কিন্তু অনেক বড় বড় ছবি আসছে। সব থেকে বড় কথা রক্তবীজ 2 রয়েছে। তো এই ক্লাসে জিততে গেলে মানে কি বলবো, এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে। তো বাজেট অবশ্যই ভালোই হবে, 10 কোটির উপরেই আশা মানে বলা যাচ্ছে। আর ফাইনালি কত হচ্ছে সেটা আমি এখনো জানি না। এটা ঠিক বলছো তুমি যে ১০ কোটি টাকার মতো, কারণ খাদানের মতো বড় একটা মুভি সাফল্য পেয়েছে, তো দেবের প্রোডাকশন হাউস থেকে এটা নিশ্চয়ই চাইবে যে এই রুগু ডাকাতের মুভির বাজেট বেশি, কিন্তু রুগু ডাকাত মুভি কিন্তু খাদান মুভির আগে এসেছে। তো তারা কিন্তু গল্পটা বারে বারে কিন্তু ক্যান্সেল করেছে। খাদান মুভির গল্প কিন্তু তারা বারবার চেঞ্জ করেছে। তো রুগু ডাকাতের মুভি যেহেতু গল্প তারাও বারবার চেঞ্জ করছে, তারা কিন্তু ভেবেছে যে এরকম ভাবে তৈরি করতে হবে যেভাবে আমরা দেখি বলিউডে বা সাউথ তামিল মতো কিন্তু ঘোড়া দিয়ে কিন্তু মুভি করে। এবং দেখো বাহুবলী মুভি এত ভালো একটা সাফল্য পেয়েছে, এরকম মুভি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু কমই তৈরি হচ্ছে বা কেউ সাহস পাচ্ছে না তৈরি। তো এটা আশাবাদী যে সুভাষ দেবদা এরকম বড় একটা লেভেলে মুভি তৈরি করছে, স্কেলে অনেক ঠান্ডা মাথায় ভেবে বাজেট দ্বিগুণ বাড়িয়ে। তো যা দর্শকরা দ এরকম মুভি বাংলা ইন্ডাস্ট্রিতে আর কখনো দেখতে পায়নি। তো এই মুভিটা দেখে একটা ভালো ফিলিং পাবে এবং ভালো একটা সাকসেসফুল পাবে, যে তারা বলতে পারবে আদৌ যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম একটা মুভি তৈরি হয়েছে যা সুভাষ দেব করে দেখিয়েছেন, এবং সুভাষ ছিল বলেই আজ আমরা অবশ্যই। দেখতে পেয়েছি। তো এটা কিন্তু দর্শকরা কিন্তু চাইবে, এটা দর্শকরা অলরেডি বুঝে গিয়েছে। তো হুম, দেবের এটার জন্য তো শুভকামনা থাকবে আমাদের, যে টিজার এবং ট্রেলার আসলে তো আমরা বুঝতে পারবো যে মুভিটা কিরকম সিচুয়েশনে যাচ্ছে এবং কিরকম পারফরমেন্স করবে হলে। তো এটা তো আমরা টিজার এবং ট্রেলার আসলে বুঝতে পারবো। তো এটার জন্য অনেক অনেক একদম। শুভকামনা থাকবে সুভাষটা দেবদার জন্য। তো দেবদার আরেকটি যেটি বড় বাজেট নিয়ে ফিরছেন, তো সেটা হচ্ছে ধূমকেতু মুভি। তো এটা কিন্তু প্রায় ১০ বছর আগের কিন্তু মুভি এটা। তো এটা কিন্তু আগস্ট মাসে কিন্তু রিলিজ হওয়ার বড় পরিকল্পনা থাকবে। তো কিছুদিন আগে কিন্তু এটি উধাও হয়ে গিয়েছিল। কোনো আপডেট দিচ্ছিল না কৌশিক গাঙ্গুলি এবং দেবের প্রোডাকশন হাউস কেউ কিছু আপডেট জানাচ্ছিল না। তো এই মুভিটা আসলে কি দর্শকরা কি এখনো কি এরকম দেখতে পারবে কিনা বা হলে? একদমই, এই তো গতকালকে তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। গতকালকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ধূমকেতুর, এবং একটা নতুন পোস্টারও রিলিজ করা হয়েছে। আর ছবিটা রিলিজ করতে যাচ্ছে 14ই আগস্ট, ধূমকেতু ছবিটা, যেটা ওয়ার্ড ক্রিয়েশন ক্ল্যাশ করবে। আর এটাই হচ্ছে দেখার যে এবার কেমন ওয়ার্ক করে এবং এই ক্ল্যাশটা কেমন ওয়ার্ক করে, কে এগিয়ে থাকে। যেহেতু একটা পুরোনো ছবি, অনেক আগেই শুটিং হয়ে গেছিল, পুরোনো ছবি হলেও কিন্তু দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে। সেম এক্সাইটমেন্ট রয়েছে ধূমকেতু ছবিটা নিয়ে। যেহেতু দেব শুভশ্রী লাস্ট কাজ ছিল, তারপর তাদেরকে একসাথে আর দেখা যায়নি সেরকম ভাবে। তো এই জুটিটা যেহেতু একটা সুপারহিট জুটি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, দর্শক দেখতে চায় তাদেরকে একসাথে। তো আমার মনে হয় সেই যে দর্শক একটা, দেবদার যে সেই দর্শক বা এই জুটির যে দর্শক, তারা অবশ্যই এই ছবিটা দেখতে যাবে। আর এই ছবিটা আমার মনে হয় এগিয়ে থাকবে অনেকটাই। আর পাশাপাশি কৌশিক গাঙ্গুলির ছবি, কৌশিক গাঙ্গুলি যে টাইপের ছবি বানায়, এমনি আপনি জানেন যে সেটা দর্শকদের ভালো লাগে, মানে যারা ফ্যামিলি অডিয়েন্স রয়েছে তাদের ভালো লাগে, যারা বয়স্ক দর্শক আছে তারা তাদের ভালো লাগে। এবং এই গল্পটা যদি আপনারা দেখেন, অনেকটা বেশিরভাগই ওই বয়স্ক অডিয়েন্স এর টার্গেট করি। দেবদার লুকটা যদি আপনি দেখেন, একটু বয়স্ক লুকেই আনা হয়েছে। কিছু লোকও আছে একটা ইয়াং এজেরও লুক আছে। তো গল্পটা একাকিত্বের একটা গল্প হতে চলেছে, যেটা দেখে বোঝা যাচ্ছে। তো অবশ্যই একটা বয়স্ক অডিয়েন্সের জন্য টার্গেট করে ছবিটা বানানো, এবং আমার মনে হয় যে এই ছবিটা ওয়ার্ক করে যাবে, আমাদের বাংলাতে ওয়ার্ক করে যাবে। এবং ওয়ার্ক টু কে হয়তো কিছুটা ব্যাকফুটে ফেলে দেবে আর কি। দেখা যাচ্ছে কেমন পারফরমেন্স দেয়। এটাও আমরা চাই যে শুভশ্রী গাঙ্গুলি এবং সুভাষটা দেবদা অনেকদিন পর তাও আবার ধূমকেতু মুভি দিয়ে ফিরছেন। তো এটা আশাবাদী, দেখা যাক হলে কিরকম রেসপন্স পাই। তো দর্শকরাও কিন্তু দেখবে হলে। তো তোমাদের এলাকায় কিন্তু ওই ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এসব মুভি কিন্তু রিলিজ কম হয়। তো এই জার্নিটা আমি জানি না কবে কাটতে পারবো এবং কবে সবকিছু ঠিকঠাক সেটাই, হবে, এটা আমরা এখনো জানি সমস্যা না। মিটবে, হ্যাঁ। হ্যাঁ, হুম। তো এটা আমরা চাই যেন তোমাদের ওই ইন্ডিয়ার মুভি বাংলা সুপারস্টারদের যেন আমাদের বাংলাদেশে রিলিজ হোক, এবং আমাদের বাংলাদেশের সুপারস্টারদের মুভি যেন তোমাদের ছবি ওপার বাংলাতে এখানে, রিলিজ হোক। তো এটা যদি আমিও চাই করতে এটাও যদি হয় তাহলে মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে এক হয়ে যাবে। তো এই পাওয়াটা কিন্তু খুব জরুরি দরকার। দেখো আজকে আজকে যদি আমি শাহরুখ খানের বরবাদ মুভি দিয়ে কথা বলি, তাহলে দেখো অলরেডি কিন্তু এটি ৭০ কোটি টাকার মতো কিন্তু অলরেডি কিন্তু ব্যবসা করেছে ভালো। তো এটা যদি তোমাদের এখানে রিলিজ হয় তাহলে একটা ভালো ব্যবসা আসবে এবং ভালো একটা সাফল্য পাবে। তো এটা কিন্তু আমরা চাই। তো এটা জানি না কবে সম্ভব হবে এক হওয়ার। তো এটা ওই যে তোমাদের
ইন্ডিয়ার কিছু, কিছু দর্শকরাও আছে তারাও কিন্তু চাইছে অনেক যে বাংলাদেশের মুভি তারা ইন্ডিয়ায় দেখতে চায় এবং ইন্ডিয়ার মুভি যেন বাংলাদেশেও দেখতে চায়। এটা অবশ্যই। হচ্ছে তো এখন আমরা যদি একটু সুপারস্টার জিদ্দার বিষয়ে আসি যে এটা থেকে বাংলাদেশের দর্শকরা এবং সুমাদি দর্শকরা কিন্তু সব থেকে বড় এক্সাইটেড হয়ে আছে যে সুপারস্টার জিতের চেঙ্গিস মুভি এবং রাবণ মুভি তো অলরেডি কিন্তু জলসা প্ল্যাটফর্ম কিন্তু কিনে নিয়েছে। এটা কিন্তু ৪ থেকে ৫ বার দেখেছি। এটা ভালো একটা দেখেছি আমরা, ভালো লেগেছে মুভিটা। তো সুপারস্টার আসলে সত্যি বলছি যে সুপারস্টার জিতের এই রাবণ মুভি যত দেখি তত ভালো লাগে। যে তার অ্যাকশনে ফাইট গুলো এগুলি আসলে সম্ভব সুপারস্টার জিদ্দার জন্যই। তো এই 'চেঙ্গিস' মুভি কিন্তু আদৌ কিন্তু কোন বড় প্ল্যাটফর্ম কিনতে রাজি হচ্ছে না বা মানুষ মুভি, বুমেরাং মুভি এগুলি কিন্তু কোন বড় প্ল্যাটফর্ম চালানো সম্ভব হচ্ছে না। এটার বিষয়ে আরকি কি বলবেন? অ্যাকচুয়ালি যেটা আপডেট রয়েছে আমাদের কাছে, আহ, সবাই যেটাই জানে আমিও সেটাই জানি, যে জিদ্দা হয়তো সেরকম দাম পাচ্ছে না, মানে মনকে শান্তি দেওয়ার মতো সেরকম দাম পাচ্ছে না, যার যার জন্য সে আর কি রাইটস দিতে চাইছেন না। যার জন্য এত বছর ধরে আর কি ঝুলে রয়েছে, আর কি অনেক দিন ধরেই ঝুলে রয়েছে আর কি চেঙ্গিজ ছবিটা, তারপরে বুমেরাং। না হলে দেখবেন অন্যান্য ছবিগুলো তাড়াতাড়ি আর কি স্ট্রিমিং হয়ে যায়, ওটিটি চলে আসে বাংলা, যেমন উইন্ডোজ প্রোডাকশনের ছবিগুলো বলো বা আদার্স যেসব ছবি রয়েছে তা সেগুলো কিন্তু তাড়াতাড়ি চলে আসে। বাট জিদ্দার ছবিগুলো হয়তো, জিৎ যেহেতু একজন মানে সে একজন বড় সুপারস্টার, তো সে একটা বড় বাজেট ঢালে একটা ছবির মধ্যে, তো অবশ্যই তাকে প্রফিটটা চিন্তা করতে হবে যে কত দামে বিক্রি করলে আমার লাভটা হচ্ছে। তো সেই সব নিয়ে আর কি এখনো পর্যন্ত বলতে পারো যে ঝুলে রয়েছে আর কি। দেখা যাক যে কবে হয়, তবে মানুষ কিন্তু অবশ্যই দেখার জন্য, টিভিতে দেখার জন্য ওয়েট করে আছে, ওটিটিতে দেখার জন্য ওয়েট করে আছে চেঙ্গিস বা বুমেরাং। এবং একটা কথা বলে রাখি যে বুমেরাং কিন্তু আমার খুব ভালো লেগেছিল, মানে বাংলা ইন্ডাস্ট্রিতে অনেকদিন পর একটা ভালো মানের কমেডি আমি পেয়েছিলাম। বুমেরাং যদি টিভিতে আসে বা ওটিটিতে আসে, এই ছবিটা কিন্তু ভালো রিভিউ পাবে, ভালো একটা সেট করবে, একটা জায়গা সেট করবে। তো দেখা যায় যে সেটা কবে সম্ভব হয়, এটা হচ্ছে ব্যাপার। বাট এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট নেই যে এটা এই দিন রিলিজ করবে বা ওই দিন রিলিজ করবে। দেখা যাক, এটা সম্পূর্ণভাবে জিদ্দার প্রোডাকশনের হাতে। একটা ব্যাপার ক্লিয়ার ভাবে বলে দিতে চাই দর্শকরাও এই ব্যাপারে কিন্তু অনেক নার্ভাস হয়ে আছে। কারণ দেখো সুপারস্টার জিদ্দার গ্রাসরুট এন্টারটেইনমেন্ট এবং জিৎ ফিল্ম ওয়ার্ক এই ২ টা প্ল্যাটফর্ম কিন্তু বড়, বড় প্ল্যাটফর্ম। এটা আমরা দেখেছি। তো সুপারস্টার জিতের এই 'চেঙ্গিজ' মুভি, 'রাবণ' মুভি এবং 'মানুষ' মুভি যদি এই প্ল্যাটফর্মে যদি চালানো হতো তাহলে দর্শকরা যে কি খুশি হতো এটা আরকি বুঝাতে হ্যাঁ, পারতাম না। হ্যাঁ। তো দর্শকরা কিন্তু সবথেকে বেশি খুশি হতো যে গ্রাসরুট এন্টারটেইনমেন্ট এত বড় সুপারস্টার জিদ্দার তার নিজের প্ল্যাটফর্ম থেকে তার নিজস্ব মুভি চালাতে সক্ষম হচ্ছে এবং দর্শকদের জন্য তিনি কথাটা শুনছেন। তো এটা আমি দেখেছি তার ফেসবুক পেজেও কিন্তু এখন প্রচুর ফলোয়ার আছে, প্রায় ১৪ মিলিয়নের মতো। তো এই যে এটার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রি আর কোন বাংলা সুপারস্টার আদতে হবে বা কোনদিন হবে এটাও কিন্তু আজও সম্ভব নয়। কারণ টলিউডের বস সুপারস্টার জিৎ একটাই, কারণ তার এত বড় ফেসবুক পেজ, এত ফলোয়ার। তো এইখানেও যদি চেঙ্গিস মুভি যদি চালাতে হতো তাহলে এটা কিন্তু দর্শকরা কিন্তু খুশি পেত। কারণ আমিও কিন্তু সবথেকে খুশি পেতাম যে বাংলাদেশ থেকেও যাই হোক, আমাদের বাংলাদেশে সুপারস্টার জিদ্দার মুভি রিলিজ না দিলেও তো আমরা সুপারস্টার জিদ্দার আর বড় প্ল্যাটফর্ম থেকে দেখতে পেতাম। তো এটা অত্যন্ত বলতে পারতাম এবং অনেক খুশি হতাম। কারণ এটা কিন্তু জিনিসটা হচ্ছে না। তো এটা দিয়ে দেখলাম যে সুপারস্টার জিতের ভক্তরা কিন্তু তার ফেসবুক পেজে কিন্তু অনেক কথাবার্তা বলে, কিন্তু সুপারস্টার জিদ্দার কোনো রিপ্লাই দিচ্ছে না বা এটা দিয়ে কিন্তু কোনো সুপারস্টার জিদ্দার চোখে দিচ্ছে না। এটার বিষয়ে কিন্তু কিছু সুপারস্টার জিদ্দা বলছেন। তো এটা যদি হয় তাহলে তুমি কি বলবে এটা নিয়ে? দেখো, প্রথমত তুমি ঠিকই বলেছো যে জিদ্দার ফলোয়ার্স একটু বেশি ফেসবুকে, কিন্তু অবশ্যই মানে যারা আগামী রয়েছে আর কি, যেসব সুপারস্টারের রয়েছে তাদেরও সেই জায়গা অবশ্যই আসবে। কিন্তু এই যে চেঙ্গিস ছবিটা তুমি বলছো যে পেজে রিলিজ দেওয়ার জন্য বা এর জন্য, এটা আমার মনে হয় না যে আহ, সেই জায়গাটা এখনো তৈরি হয়েছে। যেমনটা যদি আমরা সাউথের মৈত্রী মুভি মেকার্স দেখি, মৈত্রী মুভি মেকার্স তাদের যে ফলোয়ার্স, তাদের যে সাবস্ক্রাইবার, তাদের যে ভিউয়ার্স রয়েছে, সেটা কিন্তু হিউজ। তারা একটা ছবি আহ, ধরো ওটিটিতে মানে স্যাটেলাইটে না দিয়ে সেটাকে যদি সে নিজেদের চ্যানেলে চালায়, তো হয়তো সেখান থেকে প্রচুর তারা পেতে পারে, প্রচুর ইনকাম করতে পারে। সেই জায়গাটা জিদ্দার এখনো হয়নি যে একটা ছবি সে নিজের পেজ থেকে চালিয়ে সেই এটা করবে, মানে সিওরিটিটা অ্যাকচুয়ালি। অবশ্যই সবকিছু জায়গায় একটা সিওরিটি দরকার, যে তুমি কিছু করছো তা সেখান থেকে তোমার লাভটা আসবে কিনা, সব জায়গায় একটা সিওরিটি থাকে। তো এটা অবশ্যই বুঝে কাজ করা উচিত। আর আমার মনে হয় না যে চেঙ্গিস বা অন্যান্য ছবি
জিদ্দা সেভাবে আসবে, ওই ক্লিপ ছোট ছোট ওরকম ভাবে রিলিজ করবে, যেমনটা সে করে আর কি। কিন্তু পুরোনো এটার ছবি কিছু clip। এটার বিষয় কিন্তু অনেক মাথায় আরকি রাগও হয় তো অনেক গরম হয়ে যায় যে সুভাষ জিদা কিন্তু এক মুভি কিন্তু স্ক্রিপ্ট কেটে কিন্তু তার ফেসবুক পেজ এবং গ্রাসরুট এন্টারটেইনমেন্ট এবং জেড ফিল্ম হল এখানে কিন্তু আপলোড দেয়। তো এটা দিয়ে কিন্তু ভক্তরা কিন্তু প্রচুর রাগ হয়ে যায়। কিন্তু এই জিনিসটা আমি হ্যাঁ, বলছি হ্যাঁ, যে যদি চেঙ্গিস মুভি যদি তোমার কোনো বড় অটো প্ল্যাটফর্ম কিনে এবং রাবণ মুভি তো অলরেডি বিক্রি হয়ে গিয়েছে স্যাটেলাইটে তো এবং বুমেরাং মুভি, মানুষ মুভি এই ৩ টে মুভি যদি কোনো বড় অটো প্ল্যাটফর্ম কিনে তাহলে এই মুভিটি যদি সুপারস্টার জিদ্দা তার গ্রাসরুট এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্মে যদি রিলিজ দেয় তাহলে এটা আমি মনে হয় দর্শক অনেক খুশি হবে। তো এটা মনে হয় না আদৌ সম্ভব হবে যদি তার মুভির স্ক্রিপ্ট কিন্তু আপলোড দিয়ে কিন্তু রেশটা কিন্তু একটু ডাউনের দিকে নিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা থেকে সুপারস্টার জিদ্দার বেরিয়ে আসা উচিত। কারণ এটা কিন্তু দর্শক আর পছন্দ করছে না, কোনো ভালোর দিকে দেখছে না। তো সুপারস্টার জিদ্দার যে ১৪ মিলিয়ন কিন্তু একটা বড় একটা ফেসবুক পেজে ফলোয়ার আছে। তো তার এখান থেকে কিন্তু অনেক কিছু দেওয়ার আছে। কিন্তু সেই জিনিসটা আমরা বাংলাদেশ থেকে পাচ্ছি না। তো বাংলাদেশে যদি আজ চেঙ্গিসের মতো মুভি সাফল্য যদি হতো তাহলে অনায়াসে কিন্তু ৪ থেকে ৫ কোটি টাকা অনায়াসে ইনকাম করত বক্স অফিসে। কিন্তু এটা আমরা পাচ্ছি না। তো এটা যদি সুপারস্টার জিদ্দা যদি বাংলাদেশে একটা প্রোডাকশন হাউস যদি একটা বড় প্ল্যাটফর্ম খুলে বা স্টপেজ যদি খুলে বসে তাহলে এটা আমি বলবো যে এটা সবথেকে বেশি ভালো হবে। তার নতুন যেসব মুভি হবে সেটা কিন্তু বাংলাদেশে রিলিজ দিতে পারবে। তো জাস্ট মাল্টিমিডিয়ার সাথে তার একটা ভালো সম্পর্ক আছে। তার ভালো একটা অডিয়েন্স কিন্তু জাস্ট মাল্টিমিডিয়ার সাথে কিন্তু যুক্ত হয়ে আছে। তো এটা যদি হয় তাহলে এটা সবথেকে বেশি ভালো হবে। কারণ বাংলাদেশেও কিন্তু ভক্তরা আছে তার নতুন মুভি দেখার জন্য। দেখো ইন্ডিয়ায় কিন্তু সুপারস্টার জিদ্দার কিন্তু 'চেঙ্গিস' মুভি কিন্তু কেউ এখনো দেখতে পায়নি। ভুলভাবে কিন্তু কেউ দেখেনি। তো আমাদের বাংলাদেশেও কিন্তু দেখেনি। তো এই যে এই কষ্টটা আমার মনে হয় না দর্শকরা অনেক করছে বা ছোটখাটো কষ্ট নয়, এটা অনেক কষ্টের বিষয় আছে। দেখো 'রাবণের' মতো মুভি যখন এম এন রাজ পরিচালক নিয়ে এসেছে, 'জলসা মুভিজ' এ যখন রিলিজ দিয়েছে এটা দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে। এটা কিন্তু আমরা দেখে বুঝতে পেরেছি যে 'জলসা মুভিজ' এ দেখেছি মুভিটা অনেক দারুণ হয়েছে। কিন্তু 'চেঙ্গিস' মুভির ক্ষেত্রে, 'বুমেরাং' মুভির ক্ষেত্রে কিন্তু দেখতে পাইনি। এটার থেকে বেরিয়ে আসা উচিত সুপারস্টার জিদ্দাকে আমি বলব। কারণ ভক্তরা কিন্তু অনেক অপেক্ষায় আছে তার নতুন মুভি দেখার জন্য। তো এটাই তো দাদা অনেক আসলে শেষ পর্যায়ে এসেছি ভিডিও। এটা দর্শকরা অনেক বুঝতে হুম। পেরেছে। তো আরি মুভি অলরেডি কিন্তু হলে কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক করছে। এখনো কিন্তু চলছে। মাত্র ৳১,০০,০০,০০০ বাজেটের মুভি ৳২,০০,০০,০০০ বক্স অফিস এনে দিয়েছে। তো এটাও ভালো রিভিউ পাচ্ছে দর্শকরা যে ইয়াস দাশগুপ্তা এবং নুসরাত জাহান তো মৌসুমী চ্যাটার্জি ম্যাম খুব ভালো একটা অভিনয় করেছে। তো এটার বিষয় কি দেখছো তুমি যে বক্স অফিসে আরি মুভিটার? নেটওয়ার্কটা প্রবলেম করছে। হ্যাঁ, নেটওয়ার্ক এটা ঠিক আছে তো? দর্শকরাও জানে নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ, এখন ঠিক আছে। তোমার এই আরি মুভি যে দেখছো, আরি মুভি কি হ্যাঁ। দেখছো তোমাদের ওখানে? না, না, আরি মুভিটা আমার দেখা হয়নি, ইচ্ছা ছিল বাট সময় করে উঠতে পারিনি। এবার আচ্ছা। ওটিটির তো জন্য আরি দেখবো আর কি, ওটিটিতে আসতে দেখে। অপেক্ষায় ছিলাম। তো আরি মুভি কিন্তু ভালো একটা সাফল্য পাচ্ছে এবং আরি মুভি ভালো একটা রেটিং এ চলছে। তো দর্শকরা কিন্তু প্রচুর ভালোবাসা হ্যাঁ, দিচ্ছে যে মা ছেলের ক্যারেক্টার হিসেবে মৌসুমী চ্যাটার্জি ম্যামকে আমরা মার ক্যারেক্টার হিসেবে পেয়েছি এবং এজাজ গুপ্তকে ছেলের ক্যারেক্টার হিসেবে পেয়েছি। তো এটা দুর্দান্ত কামব্যাক করেছে। মাত্র ৳১,০০,০০,০০০ বাজেটের মুভি ৳২,০০,০০,০০০ অনায়াসে ইনকাম করে নিয়েছে। তো এটার পারফরম্যান্স সেরাটা যদি বলতে হয় ইয়াস দাশগুপ্ত তিনি এতদিন পর আবার ফ্যামিলি ড্রামা মুভি দিয়ে ফিরছেন এবং দর্শকরাও দেখছেন। তো এটা দিয়ে ভালোবাসা মোটামুটি ভালোই পেয়েছে। তো দাদা তোমার অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো না, না, দর্শকদের ঠিক আছে। উদ্দেশ্য মানে কি বলবে বলো? হ্যাঁ, অবশ্যই, মানে তুমি যে আমাকে বলেছো যে একটা পডকাস্ট ভিডিও করবে, এই জন্য আমি অনেকটাই খুশি, মানে আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো ব্যাপার নেই। আহ এটা ভালো যে সিনেমা নিয়ে কথা বলা, দর্শকদের এরকম চর্চায় রাখা আর কি সিনেমা নিয়ে, তো এটা খুবই ভালো। এবং একটা কথা আমি আপনাকে বলছি যে তুমি ভেবেছিলে আমি বাংলাদেশে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ এতটাই সিনেমা প্রেমী, এবং অ্যাকচুয়ালি তারাও কিন্তু আমাদেরই ভাষাভাষী, বাংলা ভাষাভাষীর মানুষ, তাদের সঙ্গে কানেক্ট করা যায়। আমাদের সাউথ ইন্ডাস্ট্রি যদি দেখি,
সাউথ ইন্ডাস্ট্রির মানুষ অতটাই সিনেমা প্রেমী, কিন্তু আমাদের সঙ্গে ওদের ভাষা মেলে না, আমরা ওদের সঙ্গে কিন্তু কানেক্ট করতে পারবো না। তো এটা আমাদের কাছে একটা বড় সুযোগ, অ্যাডভান্টেজ, যে বাংলাদেশি দর্শকদের সাথে আমরা কানেক্ট করতে পারি আমাদের ভাষার দ্বারা। তো এই জন্যই আর কি বাংলাদেশে কন্টেন্ট বেশি করা, সেখানকার ভিডিও বেশি বানানো। এবং অবশ্যই বাংলাদেশের বেশ কিছু অ্যাক্টর রয়েছে যাদের যাদের আমার খুবই ভালো লাগে, যেমন ধরুন মোশাররফ করিম রয়েছে, চঞ্চল চৌধুরী রয়েছে, আফরান নিশো রয়েছে, সাকিব খান ভালো কাজ করছে। তো এরা অবশ্যই খুব ভালো অ্যাক্টর, তাদের কাজ দেখতে খুব ভালো লাগে, তো তাদের তাদের জন্য ভিডিও করা অ্যাকচুয়ালি। এবং ওখানকার অডিয়েন্সও খুব ভালো, তারা সাপোর্ট করে আর কি। তো এটাই অনেক ভালো লাগে, এবং অবশ্যই আমিও চাইবো যে আমাদের সাথে জুড়ে থাকো। আমরা তো জাস্ট স্টার্টিং করছি আমাদের চ্যানেল নিয়ে। তোমার চ্যানেলটাই অবশ্যই আমি বলবো সবাইকে যে যাতে তোমার চ্যানেলে যুক্ত থাকে সবাই, আলিফুল দা। যেটা খুবই ভালো লাগলো, এবং সে মাঝে মাঝে পডকাস্ট ভিডিও করে, এবং আগামী দিনে আরো পডকাস্ট ভিডিও আনবেন সে। তো অবশ্যই চোখ রাখবেন তার চ্যানেলে, সে সিনেমা নিয়ে কথা বলে, তোমাদেরকে আপডেট দেয়। তো অবশ্যই তার সাথে জুড়ে থাকবেন। এটাই তো দাদাকেও অসংখ্য ধন্যবাদ যে গণেশ হাজরা দাদা তো অনেক সময় দেওয়ার জন্য। তো দাদার সাথে আমি কিন্তু প্রথমে কিন্তু ভেবেছিলাম যে দাদা বাংলাদেশী, তো দাদা বাংলাদেশী নিয়ে অনেক ভিডিও করে, তো দাদার ভিডিওটা দেখলাম আমি যে ভালোই, তো ভালো রেসপন্স পাচ্ছে দাদা। তো ভাবলাম যে দাদার সাথে একটা পডকাস্ট ভিডিও করা দরকার। তো দাদা যেহেতু অনেক শাকিব খান এবং আরফান নিশু, মোশাররফ করিম এবং সুভাষ দেব এবং সুভাষ জিদ্দাকে নিয়ে অনেক ভালো ভালো কন্টেন্ট দেন এবং অনেক ভালো ভালো ভিডিও তৈরি করেন, তো ভাবলাম একটা পডকাস্ট ভিডিও করা উচিত। তো দাদার সাথে আর কি সপ্তাহখানেক হয়েছে যে আর কি কথাবার্তা বলার জন্য। তো দাদার কথা কালকে কিন্তু চলছে, আমাদের ভিডিও করার ডেট ছিল, তো এটা কিন্তু হয়নি। কথা ছিল। তো আর কি আজ করলাম। হ্যাঁ, আজ কিন্তু ছিল। তো দাদাকে সকালে রিপ্লাই দাদাই দিয়েছে, তো আমি ভাবলাম যে 10:30টার দিকে করি, তো আর কি নেটের প্রবলেম ছিল। তো নেটের প্রবলেমের জন্য কিন্তু 11টায় আমরা ভিডিওটা শুট করি। তো দাদাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর দাদার চ্যানেলটি আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তো যারা দাদার চ্যানেলে একবার হলেও ঘুরে আসো, দাদার ভিডিওটা খুব ভালো লাগে। তো আমি দেখি, তো ইন্ডিয়া থেকে কিন্তু সুপারস্টার জিৎ এবং দেবদাকে নিয়ে অনেক ভালো ভালো ভিডিও তৈরি করে থাকেন, তো দেখে আসো একবার হলেও। তো চ্যানেল লিঙ্কটি আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো, একবার হলেও তোমরা গিয়ে দেখে আসবে। আর দাদার সাথে থাকবে, এবং দাদার সাথে আবারও আমার নেক্সট ভিডিও দেখতে চাও কিনা কথা কমেন্ট করে হবে। জানিয়ে দেবো। আর আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর দাদার চ্যানেলে গিয়ে দেখবে দাদা কোন ধরনের এবং কোন টাইপের ভিডিও করে। তো দাদার সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে, এবং দাদার সাথে আবার পডকাস্ট ভিডিও করব তোমরা চাইলে। তো অবশ্যই। দেখো, অনেক অনেক কিন্তু ইউটিউবাররা আছে যে সুপারস্টারদেরকে নিয়ে কিন্তু অনেক ফেক আপডেটও দিয়ে থাকেন এবং মিথ্যে আপডেটও দিয়ে থাকেন, কিন্তু তারা অনেক ভিউ কামাচ্ছে এবং অনেক টাকা ইনকাম করছে। তো এটা আমাদের কিন্তু নেই, আমরা এখন ছোটখাটো ইউটিউবার। যদি কোনোদিন সফলতা হতে পারে তাহলে এটা বড় চ্যালেঞ্জ। তো পারে। এ পর্যন্ত আমরা যেগুলো আপনার দাদারও দেখেছি আমি যে ভালো ভালো ভিডিও দিয়ে থাকেন এবং ভালো ভালো আপলোড দিয়ে থাকেন, কারণ দেখো কয়েকজন আছে যে ফোন ধরে আর ভিডিও তৈরি করে এরকম, তারা সেসব আপডেট আমি জানি না কোথায় থেকে পাই। তো দেখো তাণ্ডব মুভি যদি একটু কথা বলি, আমরা শেষবার যাই, তো তাণ্ডব মুভির দেখা যাচ্ছে যে আইটেম সং এ তোমার দেখা যাচ্ছে যে অনেক অভিনেত্রীকে নেওয়া হবে, যে সামান্তাকে নেওয়া হবে এবং হ্যাঁ, হওয়ার কথা। আলিয়া ভাটকে নেওয়া হবে। তো তার আমি জানি না সেসব আপডেট কোথায় থেকে সিমিলার নাম পাই, আমার হচ্ছে। মনে হয় হ্যাঁ, আমার মনে হয় তাদেরকে সেই অভিনেতারা ফোন করে বা কোনো সুপারস্টাররা তাদেরকে ফোন করে বলে দেয় যে আমরা এরকম সুপারস্টার মুভিতে ডান্স হিসেবে থাকতে যাচ্ছি এবং করতে যাচ্ছি। আমি জানি না তারা সেসব আপডেট কোথায় থেকে পায়। তো তারা ভিডিওতে বলে একটা এবং মুভিতে হয়ে যায় আরেকটা। তো এটা আসলে তারা লাস্টে শুধরিয়ে নেয়, সেটার ভিডিও তৈরি করতে পারে না। তো আমরা এটাই চাই, তোমরা আমাদের চ্যানেলের সাথে থেকো, দাদার চ্যানেলের সাথে থেকো। আমরা চাই তোমাদেরকে নতুন আপডেট দেওয়ার জন্য এবং নতুন ভিডিও দেওয়ার জন্য, যাতে এটার ভুল না হতে পারে। ভুল হতেই পারে স্বাভাবিক, কিন্তু এরকম ভিডিও দেই না যে তোমরা এই ভিডিওটা দেখে আপডেটটা দেখছো এক এবং মুভি দেখছো আরেকটা, এরকম হয়নি। আমরা চাই সেসব আপডেট থেকে হ্যাঁ, দূরে রাখতে এবং তোমরাও চাইবে। তো ধন্যবাদ দাদা এতক্ষণ সাথে থাকার জন্য। আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দাদার সাথে আবার কথা হবে আমার ইন্ডিয়া এবং বাংলাদেশ নিয়ে। তো যদি দাদা বাংলাদেশে আসে, তো বাংলাদেশে দাদার দাওয়াত রইলো, বাংলাদেশে আসবে, আমার সাথে সাক্ষাৎকার হবে যদি কোনোটা মনে হয় তাহলে। আমি কিন্তু অবশ্যই, তোমাদের অবশ্যই, অবশ্যই। তোমাদের ইন্ডিয়া থেকে কিন্তু আমি এর আগেও কিন্তু যে একটা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল আছে, তার সাথেও কিন্তু কথা বা আমার একটা পডকাস্ট ভিডিও হচ্ছে। তো ওই দাদাটা অনেক ভালো, তো সুভাষ জিদ্দাকে নিয়ে বেশি ভিডিও তৈরি করে থাকেন, এবং মৈনাক দাদা তার সাথেও কিন্তু আমার পডকাস্ট হয়েছে।
এবং আরো অনেকে আছে তাদের সাথেও কিন্তু অনেক পডকাস্ট ভিডিও হয়েছে। চেষ্টা করছি দাদা যে তোমাদের ইন্ডিয়া থেকে যে অডিয়েন্স হ্যাঁ, এবং হ্যাঁ, ইউটিউবার আছে ওটাই। দেখেছি আমি তাই যে তোমার সাথে আমি কথাবার্তা বলেছি অনেক ভালো লাগলো। তাই কিন্তু তোমার সাথে হুম, পডকাস্ট ভিডিওটা করা উচিত। কারণ তোমার চ্যানেলে গিয়ে দেখলাম আমি যে তুমি কোন টাইপের ভিডিও তৈরি করছো অনেক ভালো লেগেছে তোমার ভিডিও। এটা দর্শকরাও কিন্তু দেখছে এবং ভালো ভিউজ আছে এবং দর্শকরাও দেখছে যে তুমি হুম, কোন টাইপের আপডেট দিয়ে থাকো। তো তারপর থেকে কিন্তু প্রিন্স এন্টারটেইনিং দাদার সাথে কিন্তু আমার ভিডিও করার কথা চলছে। তো তোমাকে বললাম যে এর আগেও কিন্তু পুরো তিনি জানিয়ে দিয়েছে যে কালকে ভিডিওটা কি করতে পারবে? আমি বললাম দাদা কালকে আমার একটু কাজ আছে তো এটার জন্য কিন্তু ভিডিও তৈরি করতে পারিনি। তো তিনি বললেন তো সমস্যা নাই এই মাসে হবে আমি সময় পেয়ে নিই। তো এন্টারটেইনিং দাদাও কিন্তু প্রিন্স দাদাও কিন্তু অনেক ভালো ভিডিও তৈরি করে থাকেন। তার সাথেও কিন্তু কথা হয়েছে। তো আমার দর্শকদেরও খুব তাড়াতাড়ি প্রিন্স দাদার সাথেও আমার ভিডিও আসবে পডকাস্ট। তো এটা সময় নিয়ে কিন্তু ভিডিওটা করছি। অবশ্যই। তো একটা ভিডিও তো তোমার ১৫-২০ মিনিট করলে তো কিছুই বুঝতে পারবে না অডিয়েন্স। তো এটার জন্য হুম, কিন্তু ভিডিও তৈরি অবশ্যই। করা হ্যাঁ, হয় না। তো দাদা সময় লাগে। এগিয়ে যাও। এটাই চাইবো। তো আমি চাইছি বড়, বড় হুম, কিছু হ্যাঁ। সেলিব্রিটি আমার চ্যানেলে আনার জন্য কথাবার্তা চলছে। তো দেখা যাক চেষ্টা শেষ করো। পর্যন্ত হ্যাঁ, হ্যাঁ, দর্শক একদম হবে না কেন? সবসময়। হ্যাঁ, যদি হবে, হবে। দর্শকরা আমার সাথে থাকে তাহলে আমি দর্শকদেরকে বড়, বড় চমকও দিতে পারবো এবং নতুন, নতুন চমকও দিতে পারবো যা কোনো অন্য ইউটিউবাররা পারে না। আমি চেষ্টা করছি। যদি অডিয়েন্স থাকে আমার করো, চ্যানেলে করো। এবং হ্যাঁ, এটা খুব আমাকে ভালো। সাপোর্ট হ্যাঁ। করে, যদি আমার ভিডিও দেখে রেগুলার তাহলে আমি চেষ্টা করব। তো এটাই দাদা। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে। তো দেখা হবে আবার নতুন হুম। ভিডিও নিয়ে নতুন তোমাকে কোনো অনেক, অনেক পডকাস্টে। ধন্যবাদ। আর আহ, হ্যাঁ, তোমাকে অনেক, অনেক ধন্যবাদ। আর সকলকে এটাই বলবো যে আরিফুল দাদা যে আপকামিং তার পডকাস্ট করার চেষ্টা রয়েছে, নতুন নতুন মুখে আনার চেষ্টা রয়েছে। তো অবশ্যই তোমাদের সাপোর্টটা আগে দরকার। তো দাদাকে সাপোর্ট করো, তার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, এটাই বলবো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ এরকম সাপোর্ট করার জন্য। তো আমরা চাই যে নতুন নতুন যারা ইউটিউবার আছে তাদেরকে এরকম ভাবে সাপোর্ট করা উচিত। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ হুম, হুম। জানাই মন থেকে যে এরকম আমাকে একটা লম্বা সময় দেওয়ার জন্য। তো আমরাও চেষ্টা করব তোমার চ্যানেলেও আসবো আমি এবং পডকাস্ট ভিডিও করার জন্য আবার, আবার। মাঝে মাঝে। তো সময় পেলে আমরা হুম। নতুন হ্যাঁ, ভিডিও মাঝে নিয়ে মাঝে। আসবো। হ্যাঁ, তো অবশ্যই, দাদা ভালো অবশ্যই। থেকো, সুস্থ থেকো। চলো। হ্যাঁ, 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 একদম। টাটা। তুমিও ভালো থেকো। টাটা। হুম, চলো। আচ্ছা দাদা।